নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার ক্লাসেস। আমাদের ক্লাসে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলে পড়াশোনার মধ্যে আছো, সুস্থ আছো, ভালো আছো। আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং যে টপিকের উপর ক্লাস তোমরা দেখতে পারছো, কিন্তু তার আগে আমরা একটু আলোচনা করব আমরা কিসের উপর কাজ করতে চলেছি। আমরা মূলত ডাব্লিউবিপি এসআই, কেপিএসআই এবং ক্লার্কশিপের ক্লাসকে একেবারে একটি কোর্সের মধ্যে মূলত বেঁধে ফেলতে চলেছি। আজকে যে ক্লাসেসটি হচ্ছে সেগুলো সমস্ত কিছুই পেড সেকশন থেকে ব্যবহৃত হওয়া একটা ক্লাস, মানে পেড সেকশনের জন্য আমরা পরবর্তী সময় ইউজ করব, বা সেই পেড সেকশনটা পেইডে না হয়ে তোমাদের জন্য এখানে কিন্তু আলোচনা করা হচ্ছে। আশা করছি বিষয়টা প্রথমের দিকটুকু বোঝাতে পারলাম। চলে আসি আমার পরিচয়। আমি নন্দিতা ঘোষ। অনেকেই আমাকে চিনে থাকবেন, জেনে থাকবেন, অনেকের কাছে নতুন হতে পারি। আমি সাধারণত বাংলা পড়াচ্ছি আপনাদের এখানে, ডেসক্রিপটিভ লেভেলে বাংলা পড়াবো। তো আমরা আজকে যে বিষয়টার উপর তৈরি করব সেটা হচ্ছে অবশ্যই ডেসক্রিপটিভ বাংলা। আর আমাদের এখানে কিছু কোর্সেসের সম্পর্কে আগে আমি বলে দেব, কারণ সকলের একটা হিউজ কোয়ারি ছিল এই বিষয়ে এবং আমাদের অনেক দিনের একটা প্ল্যানিং। আমরা আজকে সেটাকে প্রকাশ করছি এবং যদি ক্লাসেস পছন্দ হয়ে থাকে, যদি মনে হয় প্রয়োজনীয়, যদি মনে হয় আরও একবার করে দেখা প্রয়োজন, আরও একবার নিয়ে দেখা প্রয়োজন, শেখার ক্ষেত্রে যদি আপনার প্রয়োজনীয়তা মনে হয় যদি শেখাটা প্রয়োজন ডেসক্রিপটিভ লেভেলে, সেটাই তো মূল কথা, তাহলে অবশ্যই ক্লাসেসগুলো করুন এবং ক্লাসেসগুলো করে দেখুন। যদি ঠিক মনে হয় অবশ্যই কোর্সগুলোকে পারচেস করবেন। চলে আসি কোর্সের ডিটেলসে, একটু দেখবেন। আমাদের এটা আজকে ডেমো ক্লাস হচ্ছে। এই আজকে যে ক্লাসটা হবে সেটা সারাংশের ওপরে হবে। হ্যাঁ, আমরা একটু দেখে নেব। মাথায় রাখবেন, আমরা এখানে দুটো কোর্সের কথা আপনাদেরকে বলবো বা তোমাদেরকে বলবো। প্রথমত এসআই পরীক্ষার জন্য এসআই মেন্স, সেটা যে কোনো এসআই হতে পারে। যে কোনো কথার অর্থ হচ্ছে গিয়ে আমরা ডাব্লিউবিপির ক্ষেত্রেও দেখতে পারি, কেপির ক্ষেত্রেও দেখতে পারি। এসআই লেভেলের একটি পরীক্ষা হয়, আপনারা সকলেই জানেন। সেখানে মেইনসের ক্ষেত্রে মাথায় রাখবেন, ডেসক্রিপটিভ মেইনসের ক্ষেত্রে এই কয়েকটা সাবজেক্ট আপনি পাবেন, ঠিক আছে? ম্যাথস, ইংলিশ, বেঙ্গলি এবং জিকে, এই চারটি সাবজেক্টের ডেসক্রিপটিভ কপি, একটা সফট কপি আপনার কাছে যাবে। সেখানে যেমন অবজেক্টিভ থাকবে ঠিক তেমনইভাবে ডেসক্রিপটিভ থাকবে। এই যে নির্দিষ্ট বইয়ের ফরম্যাটটা দেখছেন, এই নির্দিষ্ট বইটি সফট কপি আপনার কাছে পৌঁছাবে এই চারটে সাবজেক্টের ওপর ভিত্তি করে। বোঝাতে পারলাম? বাদ বাকি সকল টিচার্সদের সম্পর্কে আপনারা জানতে পারবেন ধীরে ধীরে। আমি আপনাদের এখানে বাংলা পড়াবো, তাই আমি বাংলাটুকু নিয়ে আলোচনা করব। এবারে যে বিষয়টা মাথায় রাখবেন, এটা একটি নির্দিষ্ট কোর্সের মধ্যে পড়ছে। সেটি হচ্ছে আমাদের এসআই মেইনস ডেসক্রিপটিভ ব্যাচ, যার পারচেস করতে হবে আপনাদের 899 রুপিস দিয়ে। একটু দেখবেন, ঠিক আছে? যে অ্যাপসে আপনি অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে গিয়ে মনোরঞ্জন স্যার ম্যাথস অ্যাপে কিন্তু আপনি পাবেন এই নির্দিষ্ট কোর্সটি, যদি আপনি পারচেস করতে চান। এখানটায় বলে রাখি, যারা ক্লার্কশিপে পরীক্ষা দেবেন এবং যারা এসআই পরীক্ষা দেবেন তারা দুজনেই কিন্তু এই ব্যাচটিকে পারচেস করতে পারেন। কিভাবে পারচেস করতে পারেন দেখুন, আমি একটু আগে একটা বই দেখালাম আপনাদের। এইভাবে এখানে দেখুন ইংরেজি এবং বাংলাটি আপনার কভার কিন্তু হয়ে যাচ্ছে, তাই নয় কি? ডেসক্রিপটিভ লেভেলের। এবং এখানে আমরা সারাংশ, আমরা প্রতিবেদন এবং তার সাথে আরো যা কিছু বঙ্গানুবাদ থেকে শুরু করে আরো যা কিছু প্রয়োজন সেগুলো আমরা শেখার কাজ করব। এই দুটো এখানে সাবজেক্ট আছে, মানে আপনি কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু আপনি দিতে পারছেন, ঠিক আছে? মাথায় রাখবেন, ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু আপনি দিতে পারছেন, তাই এই কোর্সটার একটু ভ্যালুয়েশন বেশি। কিন্তু যারা মানে বোথ, যারা পাশ করেছেন, ক্লার্কশিপও পাশ করেছেন, এসআই পরীক্ষারও মেন্সের জন্য আপনি নিজেকে তৈরি করছেন, তারা এই ব্যাচটা পারচেস করবেন। চলে আসি সেকেন্ড বিষয়, যেখানে আমাদের কেবলমাত্র ক্লার্কশিপের ওপরে একটি ব্যাচ রয়েছে। যাদের কাছে এসআই পরীক্ষাটি নেই বা দিচ্ছেন না, যারা কেবলমাত্র ক্লার্কশিপের জন্য নিজেদেরকে তৈরি করছেন বা সেই সমজাতীয় পরীক্ষার জন্য, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কিন্তু উপরে চলে যাও, যাচ্ছে না উপরে, জানি না কেন আজকে। যাই হোক,
তো সেক্ষেত্রে আমরা কিন্তু কেবলমাত্র বাংলা এবং ইংরেজিকে পাবো। ঠিক আছে, এর নিচে আছে ইংরেজি, আশা করছি এখন দেখতে পারবেন। তো বাংলা এবং ইংরেজিকে, এই দুটো সাবজেক্টকে আমরা ডেসক্রিপটিভ লেভেলে আলোচনা করব। কেবলমাত্র ক্লার্কশিপের জন্য, ক্লার্কশিপের পরীক্ষা, ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার্স, ক্লার্কশিপের জন্য যা যা প্রয়োজন হয়, বঙ্গানুবাদ, সারাংশ, প্রতিবেদন, সমস্ত কিছু আমরা এতে করাবো। যদি বলে থাকেন এটা কিসের জন্য, ক্লার্কশিপ মেইনসের জন্য। ঠিক আছে, ভ্যালুয়েশন কত, 549। ঠিক আছে, আগেরটার ভ্যালুয়েশন কত ছিল, 899। ঠিক আছে, এটা পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচ। এখানে কোনো সফট কপি থাকছে না। আপনি নিজেকে তৈরি করতে হলে, শিখতে চাইলে ইংলিশ এবং বাংলার জন্য এই কোর্সটি তৈরি করা হয়েছে, আপনি সেটিকে নিতে পারেন। ঠিক আছে, আশা করি অবধি ক্লিয়ার সকলে। এইবারে আমাদের পারচেস করার বিষয়পত্র, কোর্স, সকল কিছু ডিটেলস আপনাদের জানিয়ে দিয়েছি। অবশ্যই যদি প্রয়োজনীয় মনে হয় এই ক্লাসগুলি দেখার পরে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আরেকটা বিষয় যেটা আপনি মাথায় রাখবেন, যদি কোনো সমস্যা হয় বা যদি মনে হয় যে আরো একটু কিছু জানা প্রয়োজন, এই যে উপরে দেওয়া নাম্বারটা দেখছেন 9875391554, এই নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন যদি কোনো ধরনের কোনো অফিসিয়াল ডিটেলসের প্রয়োজন হয়। ঠিক আছে, সমস্ত কিছু জিজ্ঞেস করে নিন, জেনে নিন, বুঝে নিন, ক্লাসকে দেখে নিন, পরখ করে নিন, আফটার দ্যাট কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হন। ঠিক আছে, এই অবধি আশা করছি সকলে ক্লিয়ার। এইবারে যে বিষয়টা আমরা প্রবেশ করব সেটা হচ্ছে গিয়ে আমরা পড়াশোনায় প্রবেশ করব। ঠিক আছে, আমরা কিসে প্রবেশ করব, আমরা একটু পড়াশোনাতে প্রবেশ করব। এবং এই যে ক্লাসটি হচ্ছে এটি প্রত্যেকের জন্য, অর্থাৎ আপনি কেপিএসআই দিতে পারেন, ক্লার্কশিপ দিতে পারেন বা WBPSI যে কোনো পরীক্ষা দিতে পারেন। অনেকের মনে হতে পারে যে আচ্ছা ম্যাডাম, পুলিশে তো কিন্তু আমাদের সারাংশ নেই, আপনি তাহলে 2013-19-এর প্রশ্নপত্র একটু ঘেটে দেখুন, যদি আসে তখন আপনি কি করবেন। আমরা অনেক সময় আসতে দেখেছি, তার জন্য আমরা সেই বিষয়টাকে আপনাদের কাছে এক্সেস রূপে ফলো করছি। মানে যদি কোনো কারণে আসে বা প্যাটার্নে পরিবর্তন হয়, আপনাকে তো বলে প্যাটার্ন পরিবর্তন করবে না, সেক্ষেত্রে আমরা এটা রাখছি। সেক্ষেত্রে আপনারা শিখুন, দেখুন এবং বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, চলে আসি সারাংশের পরবর্তী জায়গায়। সারাংশ কি জিনিস হয় একটু সেটাকে বুঝবো। আমরা সারাংশকে আজকে পরখ করে দেখব। মাথায় রাখবেন, সারাংশ আমি একটু আস্তে আস্তে পড়াবো। ঠিক আছে, অনেকের কাছে না এই ক্লাসগুলো মনে হবে অনেকটা বেশি বলা হচ্ছে, কেন এতটা বেশি বলা হচ্ছে, এতটার তো প্রয়োজন নেই, আমাকে 50 নম্বরের জন্য এতটা খাটাখাটনি করতে হবে। হ্যাঁ, কারণ 50 নম্বরগুলো আপনার জীবনটাকে তৈরি করে দিতে পারে। 50টি নম্বর যদি আপনার জীবনের সিকিউরিটিকে আনতে পারে, মাথার উপর ছাদকে আনতে পারে, তাহলে 50 নম্বরটা জরুরি। ঠিক আছে, তাই আপনাকে শিখতে হবে। ঠিক আছে, তো চলে আসি। আরেকটা কথা মাথায় রাখবেন, যখন আমরা বাংলা শিখি, পড়ি, বোঝার চেষ্টা করি বা ডেসক্রিপটিভের যে কোনো পেপার, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ বা সাহিত্য ঘেঁষা, যে লিটারেচার ঘেঁষা পেপারসগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে মাথায় রাখবেন সব সময় সেখানে কিন্তু কোনো ধরনের মুখস্থ করার বা গিলে খাওয়ার বা রোট মেমোরাইজেশনের কোনো জায়গা নেই। সেটা আপনাকে হাতে কলমে শিখতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে, লিখতে শিখতে হবে, লার্নিং বাই ডুইং করতে হবে। আপনি যতক্ষণ না কোনো একটা জায়গা থেকে সঠিকভাবে শিখে বুঝতে পারছেন, প্রত্যেকটা ওয়ার্ডকে পরখ করে দেখতে পাচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনার শেখা সম্পূর্ণ নয় বা কমপ্লিট নয়। আপনি কখনোই এতে কমন পাবেন না, কমন ধারে কাছ দিয়ে যেতে পারে। আপনি এইভাবে যেতে পারেন যে আমি যেরকম লাস্ট কিছুদিন আগে মিসলেনিয়াসে যখন আমি ক্লাস নিচ্ছিলাম, তখন দেখলাম যে বাংলা সাহিত্যে আমি কি করিয়েছি, বাংলা সাহিত্যে আমাদের প্রভাব সমাজ জীবনে, এটা আমি করিয়েছি। পরীক্ষায় যেটা এসছে সেটা হচ্ছে ভ্রমণ সাহিত্যের প্রভাব। এই ঘেঁষা গেল বিষয়টা, আপনি এভাবে দেখতে পারেন। অবশ্যই কোনো কোনো সময় তো কমন চলেই আসে এবং অনেকে হয়তো দাবি করতে পারেন যে কমন দিয়েছে, বাট পরীক্ষার হলের জন্য না কমন হয় না। আপনি টুকলি করে লেখা শেষ করতে পারেন, পাস করতে পারেন, তবে র্যাঙ্ক করতে পারবেন না, এইটুকুনি আমি বলতে পারি। তার জন্য শেখাটা ম্যান্ডেটরি, শেখাটা প্রয়োজন।
বাংলাকে শিখতে হলে, ইংরেজি শিখতে হলে, বুঝতে হলে, সঠিকভাবে স্থাপন বা প্রেজেন্ট করতে হলে তাহলে আপনাকে শিখতে হবে। সারাংশে চলে আসি। মাথায় রাখবেন, সারাংশ হচ্ছে সেই কিছু বিষয়পত্র যেগুলো একেবারে আমরা ছোটবেলার কাল থেকে করছি, যেটাকে অনেক সময় আমরা কি বলবো, ওটাকে ভাবার্থ বলেও জেনেছি। যে নিট যেইটুকুনি ভাব রয়েছে সম্প্রসারণ নয়, কিন্তু সেইটুকুনিকে তুলে ধরা। এখানে আপনাকে সেরকম একটাই কাজ দেয় যেখানে দাঁড়িয়ে আপনি সারাংশকে, সারাংশ বলছেন, দেখুন অন্তর্নিহিত মর্ম কথাকে প্রকাশ করাকে আমরা কি বলছি, সারাংশ। যে কোনো গদ্যাংশের, মাথায় রাখবেন এখানে কেবলমাত্র গদ্যাংশ নয়, আমরা WBCS এর ক্ষেত্রে এখানে কিন্তু পদ্যাংশকেও দেখতে পেয়েছি। কেবলমাত্র গদ্যেরই যে কেবলমাত্র নিট জিস্ট আসতে পারে এমনটি নয়, যে কোনো বক্তব্যের আসতে পারে, যে কোনো গদ্যের আসতে পারে, যে কোনো পদ্যাংশের আসতে পারে। যে কোনো বিষয়বস্তু ছোট্ট একটা পাঠের থেকে আপনি যখন তার গূঢ়ার্থ বা অন্তর্নিহিত অর্থ বা মর্মার্থকে সঠিকভাবে 1/3 করে প্রকাশ করে, তখন সেটাকে আমরা সারাংশ বলি। মূল কথাগুলোকে আপনি যদি একটি লাইনে লিখে ফেলেন, নিজের ভাষার রসে ভিজিয়ে লিখতে পারেন, যা উপস্থাপক এবং যিনি উপস্থাপন করছেন দুজনকেই মূলত ভাবে তৃপ্তি দান করে, সেটা হচ্ছে সারাংশ। এত ভারী ভারী ওয়ার্ডে যেতে হবে না, সরল কথায় ফিরে আসুন। মূলত ভাবে কোনো গদ্য বা পদ্যের অন্তর্নিহিত অর্থ আপনি যখন নিজের ভাষায় ছোট করে প্রেজেন্ট করেন, তখন সেটাকে আমরা সারাংশ বলি। ঠিক আছে, এবারে নিচে দেখুন কিছু কথা লেখা আছে। সরল ও সুন্দর ভাষার প্রয়োজনীয় ভাবকে প্রকাশ করাই এর উদ্দেশ্য। মূল কথাকে সংক্ষেপে প্রকাশ করা, মূল কথাকে সংক্ষেপে প্রকাশ করা। ঠিক আছে, সারাংশ অবধি সকলে ক্লিয়ার আশা করছি। সারাংশ অবধি সকলে ক্লিয়ার আশা করছি। এই অবধি আশা করছি সকলের ক্লিয়ার। আমরা একটু পরের পেজে চলে যাই। সারাংশের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুচ্ছকে দেখব। জানবেন যে প্রথম দিনে আমরা এরকম একটা ক্লাসেস করব, যেখানে দাঁড়িয়ে কিন্তু কি হবে বলুন তো, এরকম করে আমরা একটা জায়গা থেকে প্রেজেন্ট করার চেষ্টা করব যে বিষয়টা হয় কি, খায় না মাথায়, এটা জানা প্রয়োজন। যখন দেখবেন যে আপনি জেনে গেছেন বা বুঝতে পারছেন, তখন সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। বোঝাতে পারছি আমি? চলে আসুন, সেই বোঝার জায়গাটা আমরা কিন্তু আজকে তৈরি করছি। তারপরে যেটা করব সেটা হচ্ছে পরতে পরতে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে কাজগুলো। কেমন? চলে আসুন। ফার্স্ট কি বলছে দেখুন, যে গদ্যাংশ বা পদ্যাংশ তুলে দেওয়া হয়েছে তার মূল ভাব বুঝে নেবার চেষ্টা করুন, সাথে সংখ্যা দেখে নিন। মাথায় রাখবেন, যখনই আপনার কাছে প্রথম প্যাসেজটা আসছে, সেটা গদ্যাংশে হোক বা পদ্যাংশে হোক না কেন, সেটাকে আপনি পড়ে নিন, তার সাথে সাথে সংখ্যা দেখুন সংখ্যায় কত আছে। কারণ মাথায় রাখবেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যখন WBCS এর জন্য একটা কাজ করি, তখন সেটাকে না আমরা সার মর্ম কথা বলতে পারি, কিন্তু আমরা যখন ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এই জাতীয় পরীক্ষা বা SI জাতীয় পরীক্ষা দেব, তখন মাথায় রাখবেন সেটা কিন্তু সারাংশ হয়। সেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট 1/3 করার চেষ্টা করি। মোটামুটি যা শব্দ সংখ্যা আছে তার 1/3 করবেন, মানে 1/3। ঠিক আছে, কি বলছে দেখুন, শব্দ সংখ্যাকে কিভাবে গুনবেন, পরবর্তী আমরা যখন প্যাসেজ করব তখন আপনাকে শব্দ সংখ্যা গুনে দেখিয়ে দেব। এবং পুরো গদ্যাংশ বা পদ্যাংশকে ভালো করে তুলুন। দেখুন, খুব ভালো করে বুঝবেন আমার কথাটা। বিষয়টা যদি এতটাই সহজ হতো তাহলে কখনোই কিন্তু আপনাকে করতে দিত না। আমি বোঝাতে পারছি? মানে আমি আপনাকে হঠাৎ করে একটা রামের গল্প, হঠাৎ করে একটা শ্যামের গল্প, হঠাৎ করে একটা রহিমের গল্প আপনাকে পরীক্ষার খাতায় লিখতে দেবো, যেটা সকলে লিখবে? কেন লিখতে দিচ্ছি? কিছু তো জানতে চাইছি। কি জানতে চাইছি বলুন তো? এই যে রাম রহিম বা এই যে শ্যামের গল্পের মধ্যে কি আছে, সেটা কিন্তু আমি জানতে চাইছি। আমি বোঝাতে পারছি? আমি সেটা জানার জন্য আপনাকে প্রশ্নপত্র দিয়েছি, আপনি তার সাপেক্ষে উত্তর লিখুন, এবং সেটা জানা কিন্তু সহজ নয়। মাথায় রাখবেন, সারাংশ ভীষণ টাফ বিষয় একটা, কারণ এটা সাহিত্য ঘেঁষা। আমাদের প্রত্যেককে সাবজেক্টিভ তো সাহিত্য নয়, আত্মস্থ করাটাও অতটা ইজি নয়। প্রত্যেকটা শব্দের মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ থাকে, সেই টোটাল প্রত্যেকটা শব্দকে দেখে তারপর আপনার কাছে একটা ধারণা আসে,
এবং সেই ধারণার জিস্ট আপনি নিজের ভাষায় লেখেন। আপনি যখন করবেন বিষয়টাকে তখন আপনি সেটা আরো অনেকটা ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, চলে আসি। যে লাইনগুলো মূল ভাব বলে মনে হচ্ছে সেগুলোকে দাগিয়ে নিন। সাথে সাথে লাইনের মধ্যে থাকা উপমা, অলংকার, উদাহরণ, উদ্ধৃতি বা দৃষ্টান্ত এহেন বিষয়বস্তুকে পদ্যাংশ বা গদ্যাংশ থেকে দেখে বাদ দিন। খুব ভালো করে বুঝবেন যে কি বলা হয়েছে এবং মাথায় রাখবেন। আপনি গদ্য কত ধরনের পাবেন আমি একটু বলে দিই, ঠিক আছে? গদ্য ধরন, ঠিক আছে, গদ্যের ধরন মাথায় রাখবেন। যখন আমরা সারাংশ পড়ছি তখন আমরা 2-3 ধরনের গদ্য কথা পেতে পারি। কিরকম কিরকম? প্রথম সাধারণত যেরকম প্যাসেজ দিয়ে রাখে বা গদ্য ভিত্তিক বা গদ্য সাধারণ, যেটা সাধারণ গদ্য। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে কি বক্তব্য আকারে, ঠিক আছে। তৃতীয় যেটা থাকে সেটা হচ্ছে রূপক বা সাংকেতিক আকারে। কিভাবে থাকে? সাংকেতিক, এইভাবে থাকে 3 ভাবে, ঠিক আছে। এবারে মাথায় রাখবেন এই যে 3টের কথা আমি বললাম, এই 3 ধরনের হয়। কিরকম হয়? সাধারণ গদ্য, আপনার কাছে কোনো একটা গদ্যকে তুলে ধরা হয়েছে, সেখান থেকে আপনি নর্মালি বুঝতে পারলাম আচ্ছা এটা গল্প বলেছে, কোনো একটা রেলের ব্যাপার বলেছে বা কোনো একটা দুর্ঘটনার কাহিনী বলেছে বা কোনো গল্প, রাম রহিমের কোনো গল্প বলেছে বা হয়তো যাই কিছু হোক না কেন, সাধারণ একটা গল্প দিয়েছে, সেখান থেকে আপনি কিছু সেন্টেন্স, কিছু বক্তব্যকে তুলে দিলেন, ঠিক আছে। সাধারণ যেভাবে আমরা সারাংশ করি আমরা করতে পারবো। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বক্তব্য আকারে। বক্তব্য আকারে কি? ধরুন বিবেকানন্দর কতগুলো বাণী আপনাকে তুলে দিয়েছে। এবার আমাকে বলুন যে ঘটনা ভিত্তিক তো গেল, অর্থাৎ প্রথমে সাধারণ গদ্য বা ঘটনা ভিত্তিক নর্মাল আমি সেটাকে জিস্ট করতে পারলাম, ইটস ফাইন। কিন্তু বক্তব্য আকারে যখন প্রেজেন্ট করছে বা কোনো একটা হঠাৎ করে কারোর কথা তুলে দিচ্ছে, আপনি বুঝতেই পারবেন না সেখান থেকে তুলতে কি হবে এবং ছাড়তে কি হবে। এরকম একটা জায়গা তৈরি হয়। ধরুন বিবেকানন্দ কতগুলো বাণী দিয়েছে বা সুভাষচন্দ্রের কোনো একটা বক্তব্য আকারে বা রবীন্দ্রনাথ কোথাও গিয়ে কিছু কথা বলেছেন বা জীবন স্মৃতির কিছু কথা আপনার সামনে তুলে দিয়েছে। এইবার আপনি আমাকে বলুন সেখান থেকে কি করে বক্তব্যকে আপনি প্রকাশ করবেন, যে কি আপনার নেওয়া চাই, সেখানে কোনটা প্রয়োজনীয় আপনি বুঝতেই পারছেন না, বা এখান থেকে সারাংশ কি বুঝতে বেরোতে পারে সেটা আপনি বুঝতে পারছেন না। তো এটা এক ধরনের গেল। তৃতীয় যেটা থাকে সেটা হচ্ছে রূপক আকারে। আমি দেখছিলাম ক্লার্কশিপেই একবার এরকম প্রশ্ন এসেছে যেখানে হচ্ছে গিয়ে ওই কৃষক বা চাষির একটা গল্প কথা এসছে, এরকম যে কৃষক বা চাষি কি করছেন, মাটি খুঁড়ছেন, তার ছেলেরা প্রচন্ড কুড়ে, এবং দেখা যাচ্ছে তিনি মৃত্যুকালে বলে যাচ্ছেন ওই মাটির নিচে সোনা লুকিয়ে আছে, তোমরা সেটাকে দেখো এবং তার নিচে ধন সম্পদ খুঁজে বার করো। তার 3 ছেলে তো ভীষণ একেবারে তৎপর হয়ে সে কি করলো, সেই মাটি ঠাটি খুঁড়ে যখন দেখলো কোনো ধন সম্পদ পেলো না, ফসল উঠলো এবং ফসলের পরে সে অনেক রোজগার করতে পারলো এবং তারা বুঝতে পারলো এই মাটিটাই আসলে ধন সম্পত্তি ছিল। এবারে যখন আপনাকে এইটুকুনি গল্প একটি তুলে দেওয়া হচ্ছে তখন আপনাকে এটা বুঝতে হবে যে এই রূপক বা সাংকেতিকতার ভেতর থেকে আমাকে কি বোঝাতে চাইছে। গল্পটা কৃষকেরও ছিল না, গল্পটা কিন্তু মাটিরও ছিল না, গল্পটা ছিল সম্পূর্ণ সত্য ধন আমরা যেটা বলবো, বা সত্যিকারের যেটা মানুষের জীবনের সম্পদ সেটা কি সেটা জানার, আমি বোঝাতে পারছি, সেটা জানার ছিল। এটা হচ্ছে রূপক বা অলংকারের মধ্য দিয়ে বা তার নূপুরের কিঙ্কিণী যেন আমার মনে দোদুলতা সৃষ্টি করে। আমি যদি এটা বলে থাকি, আমি কোনো একটা বিষয়ের সাথে তুলনা করলাম, ঠিক আছে, এই দুটোর মধ্যে যখন কোনো তুলনা হচ্ছে আমি কোনো একটা বিষয়ের সৌন্দর্যকে বোঝাতে চাইছি, কোনো একটা বিষয়ের কম্পনকে বোঝাতে চাইছি, তার শরীরটি যেন হাতির মতো বা তার গলাটা জিরাফের মতো, এই যে কথাগুলো আমি বলছি এগুলো কিন্তু এক একটা উপমা, কারোর সাথে কারো তুলনা করা হচ্ছে। এগুলোকে না আমরা কখনোই রাখবো না যখন আমি প্যাসেজ কমপ্লিট করব। মানে যখন আমাকে গদ্য আকারে কিছু দেওয়া হয়েছে বা পদ্য আকারে দেওয়া হয়েছে তখন এই বিষয়গুলো বাতিল দেব। 3টে বিষয় মাথায় রাখবেন, সাধারণ গদ্য আকারে বা প্যাসেজে আপনাকে তুলে দেবে, বক্তব্য আকারে আপনি পাবেন, এবং রূপক বা সাংকেতিকতা বা অলংকারিকতার মধ্য দিয়ে আপনার কিন্তু একটি প্যাসেজ থাকতে পারে যেখানে আপনার মনে হবে শুরু কোথা থেকে করব শেষ কোথা থেকে করব, সেই জায়গাটা মাথায় রাখবেন।
তো এই 3 ধরনের সাথে আমরা পরিচিত হব। তারপরে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে সেগুলোকে দাগিয়ে নেবেন কোনগুলো, যেগুলো মূল ভাব বলে মনে হচ্ছে। আমরা যখন একবার পড়বো তখনই তো আমি বুঝতে পারবো যে এর মধ্যে ইম্পর্টেন্ট কি আছে, সেইটুকুনিকে আমরা কি করব, দাগিয়ে নেব। তারপরে যেটা সাথে সাথে লাইনের মধ্যে থাকা উপমা, অলংকার, উদাহরণ, উদ্ধৃতি হচ্ছে যেটাকে আমরা কোড বলে থাকি, দৃষ্টান্ত কারোর সাথে মানে অ্যাজ আ উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো তোমরা সেটা সকলেই জানো। এগুলো সব বাদ দেব। উপমা কি, কারোর সাথে কারো তুলনা করা, যে তার মুখবদন চন্দ্র সম, মানে কারোর মুখটা চাঁদের মতো দেখতে, উপমা। অলংকার কি, কোনো একটা বাক্যকে সৌন্দর্য করতে ব্যবহার করা হয়ে থাকে, বা কারোর সৌন্দর্যকে বর্ণনা করার অর্থে ব্যবহার করা হয়ে থাকে। আর উদ্ধৃতি কি, উদাহরণ হচ্ছে গিয়ে জানিস তো পৃথিবীটা কমলা লেবুর মতো, এটা কিন্তু একটা উদাহরণের মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপরে উদ্ধৃতি কি, যে যত মত তত পথ, এটি একটি উদ্ধৃতিতে আপনি কি করবেন, উদ্ধৃতিটাকে নেবেন না, নেবেন কি বলুন তো, সেই মূল ভাবটিকে নেবেন। তারপরে যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে দৃষ্টান্ত। দৃষ্টান্ত কি হবে, সেই সেম অ্যাজ উদাহরণের মতো হবে, সেগুলো কিন্তু আপনি নেবেন না, এগুলোকে সব বাদ দেবেন, ঠিক আছে। যদি উদ্ধৃতি বা এমন কোনো অলংকার বা উপমা থাকে বা উদাহরণ থাকে যেগুলোকে বাদ দিলে মনে হচ্ছে যে সারাংশের মূল ভাব কোথাও গিয়ে ব্যাহত হচ্ছে, তাহলে কিন্তু সেখানে মাথায় রাখবেন যে তার মূল ভাবকে কিন্তু আপনাকে নিতে হবে, বাদ দিয়ে চলে যাবেন না। মানে এখানে ডিরেক্ট যেরকম লেখা আছে এগুলোকে বাদ দিন, কিন্তু এরকম প্রচুর উদাহরণ আমাদের কাছে থাকতে পারে যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু মনে হবে যে আমাদের উপমা হোক, অলংকার হোক বা উদ্ধৃতি হোক না কেন, যদি সেইটুকুনি উদ্দিষ্ট অংশ বা সেই মূল ভাবটুকুকে না দেওয়া হয় তাহলে হয়তো সারাংশটাই পুরো বাতিল থাকবে, মানে কোথাও গিয়ে খামতি থেকে যাবে। যদি এরকম হয় তাহলে অবশ্যই কি ব্যবহার করবেন, অবশ্যই কিন্তু ব্যবহার করবেন তার মূল ভাবকে। গুরুচণ্ডালী দোষ এবং বানান ভুল মার্জনীয় নয়, ঠিক আছে, মাথায় রাখবেন গুরুচণ্ডালী দোষ এবং বানান ভুল কিন্তু মার্জনীয় নয়। গুরুচণ্ডালী দোষ কি, সাধু চলিতের মিশ্রণ করা, ঠিক আছে, সাধু চলিত। ফ্লুয়েন্টলিতে লিখতে লিখতে সারাংশতে যে শব্দগুচ্ছগুলোই ব্যবহার করা হয়েছে না কেন সেগুলোকে তুমিও ব্যবহার করে ফেললে যখন কিনা তুমি প্যাসেজ সলভ করছো, সেটা কিন্তু করা যাবে না। চলিত বাংলায় থাকলে চলিতেই লিখবেন, কিন্তু সাধুতে থাকলেও সেটাকে কিন্তু চলিতে কনভার্ট করবেন। চলিতে আমাদের লেখাটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। বানান ভুল মার্জনীয় নয়, বানান ভুল করবেন না, এটা বেসিক একটা জায়গা, বাংলায় আমরা প্রচুর বানান ভুল করি, তার জন্য এই কথাটাই তোমাদেরকে মনে করিয়ে দেওয়া যে বানান ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে। গদ্যাংশ বা পদ্যাংশে পড়তে চলে যাচ্ছে, এই অবধি আশা করছি ক্লিয়ার সকলের। গদ্যাংশ বা পদ্যাংশে একের অধিক অনুচ্ছেদ থাকতে পারে, কিন্তু আপনাকে একটি অনুচ্ছেদেই লেখা সম্পূর্ণ করতে হবে। প্রচুর এরকম গদ্য পাবেন যেগুলো বড় বড় ধরনের গদ্য হবে বা প্যাসেজ হবে, যেগুলো 2-3টে পরিচ্ছেদে আপনার সামনে প্রেজেন্ট করা হয়েছে, সারাংশের ক্ষেত্রে বলছি, অন্য কোনো ক্ষেত্রে নয়। সেখানে কি করবেন, কখনোই 2টি বা 3টি প্যাসেজে আপনি কিন্তু আপনার লেখা লিখবেন না, আপনি একটি অনুচ্ছেদেই কিন্তু লেখা শেষ করবেন, মাথায় রাখবেন, খুব ভালো করে মাথায় রাখবেন, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। 1/3 শব্দের ব্যবহার করবেন মূল গদ্য থেকে। মূল গদ্যে আমরা কি এক সমস্যা এটার, তো 1/3 আমরা শব্দের ব্যবহার করব, ঠিক আছে, তার বেশি কখনো শব্দের ব্যবহার করব না। এবার বলেন যে 5 থেকে 6টা শব্দ যদি বেশি হয়ে যায় তখন কি হবে ম্যাডাম, তখন আপনি সেটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আশা করছি অবধি ক্লিয়ার, একটু দেখবে প্রত্যেকে। তারপরেরটা কি বলছে দেখুন, 6 নম্বর, শব্দের ব্যবহার হবে সহজ, সরল এবং মার্জনীয়। আপনার ভাষার ব্যবহার হবে স্বল্প, সংক্ষিপ্ত তবে পরিপূর্ণ। সমাজের সকল স্তরের মানুষের কাছে তা বোধগম্য এবং গ্রহণযোগ্য হওয়া উচিত। এটা মূলতভাবে প্রতিবেদনের ক্ষেত্রে খাটে, কিন্তু সারাংশের ক্ষেত্রেও আপনি এটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা তো পুরোপুরিভাবে সারাংশের জন্য মানে সবের জন্যই খাটে, কিন্তু এই লাস্টের যে কথাটা, যে সমাজের সকল স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং বোধযোগ্য, এটা প্রতিবেদনের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে খাটে, ঠিক আছে। কি বলছে দেখুন, শব্দের ব্যবহার হবে সহজ সরল, মানে আপনি যে শব্দগুলোকে পেয়েছেন, যেগুলোকে সাধু রূপে পেয়েছেন বা চলিত রূপে পেয়েছেন, মাথায় রাখবেন
ডিরেক্ট সেই শব্দের ব্যবহার কিন্তু আপনি করবেন না। মানে ধরুন কোনো একটা প্যাসেজের মধ্যে লেখা আছে যে আপনি এই নির্দিষ্ট বক্তব্য থেকে সরে দাঁড়ান বা বক্তব্য থেকে বিরত থাকুন, মতদানে বিরত থাকুন, নির্দিষ্ট ঘটনার মতদানে বিরত থাকুন। এই যে বিরত শব্দটা আমি একবার ব্যবহার করতে দেখলাম, আমাদের মনে হতে পারে আমি শব্দ পাচ্ছি না, নিয়ে লিখে দিই, কি আছে? চেষ্টা করবেন না লিখতে। আরো একটা জিনিস চেষ্টা করবেন, এটা বঙ্গানুবাদের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমি বলি, যে যে শব্দগুলো রয়েছে চেষ্টা করবেন সমার্থক শব্দ ব্যবহার করতে। নির্দিষ্টভাবে বাক্য, বাক্যাংশ, শব্দের ব্যবহার তুলে একেবারে ওখানে করে দেবেন না। মাথায় রাখবেন এই বিষয়গুলো, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলো। তারপর কি বলছে, আপনার ভাষার ব্যবহার হবে স্বল্প, একেবারে অল্প কথায় লিখবেন, সংক্ষিপ্ত হবে, কিন্তু সংক্ষিপ্ত বলে এরকম নয় যে পূর্ণ নয়। ক্লাসের পরিমাণ ছোট হতে পারে বা ক্লাসের টাইমলাইনটা যদি ছোট হয়, জানবেন যে কোয়ালিটি কিন্তু ছোট হবে না। ব্যাপারটা এরকম, মূলতভাবে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটির ওপর কিন্তু আমাদের জোর দিতে হবে, নাকি কোয়ান্টিটির ওপর। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? তারপরে যেটা করব আমরা সেটা হচ্ছে ব্যাকরণগত পরিবর্তন সম্ভব, ভাব অপরিবর্তন, বাক্যের গঠনগত। এই বাক্যের গঠনগত কথার অর্থ হচ্ছে যে আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে থাকবেন যে সকলেই যথেষ্ট বড়, যে আমরা 3 ধরনের বাক্য পাই। কি কি বাক্য? সরল, জটিল, আর হচ্ছে যৌগিক, তাই তো? যৌগিক কি? যেখানে দাঁড়িয়ে আপনি ও এবং এ ধরনের ব্যবহার করছেন। এখানে হচ্ছে কি যে, সে, মানে যাকে আপনি ডেকেছেন সে এখনো আসেনি, ব্যাপারটা এরকম। সরল নর্মাল, ময়ূর নাচছে, গাছে ফুল ফোটে, সামথিং যেরকম হয়। এর আপনি গঠনগত পরিবর্তন করবেন। মানে ধরুন আজ মঙ্গলবার জঙ্গল কাটার দিন, সহজ পাঠের লাইন। এই যে আজ মঙ্গলবার ও জঙ্গল কাটার দিন, যদি আমি এরকম শব্দ ব্যবহার করতাম, দেখতেন দুটো আলাদা বাক্য হয়ে যাচ্ছে, কিন্তু মানে আলাদা থাকছে না। মানে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করছে, মানে যখন কখনো যেন পরিবর্তন না হয়ে যায়। মানে আপনি লিখতে গিয়ে নিজের মতো করে পরিবর্তন করে ফেলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে ধরে রাখতে হবে জিনিসটা, আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ এতটুকুই, ব্যাপারটা এতটুকুই, এর অর্থ পরিবর্তন হয়নি। মানে মঙ্গলবারকে আপনি নিশ্চয় বুধবার বানিয়ে দেবেন না, ব্যাপারটা হচ্ছে ততটাই পরিবর্তনীয়। মানে আপনি যেটুকুনি লেখক বলতে চাইছে সেইটুকুনি লিখুন, কিন্তু নিজের ভাষায় লিখতে পারেন। বা অনেক বড় একটা জটিল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, সেটাকে আপনি ছোট ছোট 2-3টে সরল সেন্টেন্সে ব্যবহার করতে পারেন। ঠিক তেমনই ভাবে যদি কোথাও সরল সেন্টেন্স 4-5টা দেওয়া থাকে, যে রমা বিদ্যালয়ে গিয়েছিল, দাঁড়িয়ে দিয়ে রমা সেখান থেকে ফিরে আসে এবং আবার দাঁড়িয়ে দিয়েছে, এবং আমরা তো এবং যুক্ত করলাম, যদি এবং না যুক্ত করা থাকে, এবং তারপরে সে বাসে উঠে শহরে গেল। এই কথাটাকে আমরা কিরকম বলতে পারি, যে রমা বিদ্যালয় থেকে এসে বাসে উঠে শহরে গেল। এক কথায় বলে দিলাম। তো এভাবে আপনি করতে পারেন, কিন্তু রমার বাসকে পরিবর্তন করতে পারেন, রমাকে পরিবর্তন করতে পারেন না, বা অন্য কোনো নতুন তথ্যকে কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন না। কারণ কি? কারণ মাথায় রাখবেন যে এই যে শব্দ বা শব্দগুচ্ছগুলো রয়েছে, এগুলো আপনাকে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করা হয়েছে, তার পরিবর্তন করা যাবে না, আপনি নিজের মতো করে লিখতে পারেন না। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার সকলের? তারপরে চলে যাই শিরোনাম। কি বলছে? শিরোনাম হবে আকর্ষণীয় এবং খুব বেশি বড় নয়। এগুলো প্রত্যেকটা আমরা নিয়মে পড়ছি, আস্তে আস্তে আমরা নিয়মগুলো পড়ে তারপর একটা উদাহরণ আমরা আলোচনা করব। ঠিক আছে, শিরোনাম হবে আকর্ষণীয়। শিরোনাম কি? প্রত্যেকটা লেখার একটা নির্দিষ্ট নাম থাকে, যেমন একজন মানুষের একটি নাম থাকে, তার একটা পরিচিতি বলতে পারে। মাথায় রাখবেন এই যে শিরোনাম হবে সেটা কিন্তু আকর্ষণীয়, তথা 2 থেকে 3টি শব্দের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু শিরোনামকে লিখতে হবে। ঠিক আছে, আপনি একটি শব্দ বেশি ব্যবহার করতে পারেন, না ব্যবহার করাই যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। ঠিক আছে, না ব্যবহার করাই যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। শিরোনাম আকর্ষণীয় হতে হবে, কারণ পাঠক সেই শিরোনাম দেখেই আপনার পাঠকটি মানে যিনি পড়ছেন তিনি কিন্তু আপনার শিরোনাম দেখে আকর্ষণ বোধ করবেন। যদি আমি আকর্ষিত না হই আপনার শিরোনাম থেকে, আমি কেন পড়বো? আমার পড়ার কোনো দরকার নেই, আমার অত সময় কোথায় আজকালকার দিনে। ব্যাপারটা এরকম দাঁড়াবে। ব্যাপারটা যেন এরকম না দেখায়, পাঠককে যেন দুবার ভাবতে হয় এবং দেখে তার মনে হয় যে
কি আছে এর ভেতরে, এরকম একটা শিরোনাম দিয়েছে, ব্যাপারটা যেন থাকে, ঠিক আছে। এবং এই যে ব্যাপারটা কথাটা বলছে, এই ব্যাপারটা আমরা যখন প্র্যাকটিস করব তখন কিন্তু আমাদের মধ্যে এটা আসবে। কেমন বোঝাতে পারলাম? তারপর কি বলছে, খুব বেশি বড় হবে না, মানে খুব লেন্দি হয়ে যাবে না, মাথায় রাখবেন। 2-3টে শব্দে হবে, কখনো বাক্যাংশ বা বাক্য পুরোপুরি ভাবে বানিয়ে দেবেন না, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার আশা করছি সকলের? এই অবধি ক্লিয়ার আশা করছি। চলুন তারপরে কি বলছে দেখুন, পরে বলছে উদ্ধৃত লেখকের নাম জানা থাকতে পারে তবে তা লিখবেন না। ব্যাপারটা কি হলো ম্যাডাম হঠাৎ করে? এই যে একটু আগে বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি যদি আপনার সামনে তুলে দেয় বা রেখে দেয়, আপনি যদি সেটা পড়ে থাকেন, আপনি জানতেই পারেন যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা প্রচুর মানুষজন আছে যারা ছোটবেলা থেকে বাংলা পড়েছি এবং দেখতে পেরেছি যে স্কুলে ছোট ছোট বিষয় আমাদের বড় বড় গদ্য বা উপন্যাসগুলোকে না দিয়ে কি করতো বলুন তো, সেগুলোকে আমাদের ছোট ছোট করে গল্পের আকারে প্রেজেন্ট করতে জানতেই পারি। কিন্তু তাই বলেই আপনি ভাববেন না তার জন্য আপনাকে নাম্বার কিন্তু 2-3টে বেশি দেবে। উল্টো এই অধিক তথ্য দেওয়ার কারণে আপনার লেখা থেকে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। আপনি জানতেই পারেন মূল প্যাসেজের নাম, আপনি জানতেই পারেন লেখকের নাম, কিন্তু তাই বলে সেটাকে পরিবেশন করে ফেলবেন না খাতার পাতায়। বোঝাতে পারলাম? ক্লিয়ার আশা করি যে আপনি লেখকের নাম জানা থাকলেও তা কিন্তু লিখবেন না। তারপরে বিষয় বলি একটু, ভাষার ব্যবহারে সাধু থাকুক বা চলিত, চলিত ভাষাতেই লিখতে হবে, এটা আমরা পড়েছি। 11 নম্বরে কি বলছে দেখুন, অনুচ্ছেদের বাইরে কিছু লিখবেন না। একটু আগেই বলছিলাম নিজের মতো করে কোনো কিছু পরিবেশন করতে যাবেন না। আপনি অনেক কিছুই জানা থাকতে পারে, তার মানে এটা নয় আপনি পরিবেশন করতে থাকবেন যে আমি এটা জানি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এত সালে বসে লিখছেন, এখানে বসে লিখছেন, জীবন স্মৃতি আমার অত্যন্ত প্রয়োজনীয় বিষয় বা প্রয়োজনীয় বলে মনে। অনেকে সারাংশটা পুরোপুরিভাবে বোঝেই না যে কি বলতে চাইছে, নিজের মতো করে একটা তথ্য ভাবে যে নিজের মতো করে লিখতে বলেছে। আমি বারবার করে বলছি না যে আপনি নিজের মতো করে লিখবেন। এই নিজের মতো করে লেখা মানে ইউর টাইপ। আমি বোঝাতে পারছি? আপনি হয়তো জটিল বাক্যের শব্দ লিখতে পছন্দ করেন, দ্যাটস ইউর টাইপ, হতেই পারে। আপনি হয়তো ভারী শব্দের ব্যবহার করতে পছন্দ করেন, যেমন আমি করি, হালকা চালে কিন্তু ভারী গভীরতা থাকে শব্দের মধ্যে, আপনি পছন্দ করতে পারেন, দ্যাটস ইউর টাইপ। ইট ডাজন্ট মিন কি আপনি পুরো প্যাসেজ চেঞ্জ করে দেবেন। ক্লিয়ার ব্যাপারটা? বলতে চাইছি এরকম যে প্যাসেজটা রয়েছে তার মধ্যে নিজের মন্দ কথা, ভালো কথা, সুখ দুঃখ, নিজের আধ্যাত্মিক বৈজ্ঞানিক বিষয় এগুলোকে ঢোকানোর চেষ্টা করবেন না কখনোই যখন আমরা এই ধরনের প্যাসেজকে সলভ করছি, ঠিক আছে। অনুচ্ছেদের বাইরে কিছু আপনার মনে হতেই পারে, কোনো বিষয় আপনার মতানুসারে ঠিক নয়, কিন্তু অনুচ্ছেদের মধ্যে ভাবের বেড়াজাল তৈরি করুন এবং অনুক্রম সঠিক রাখুন। মাথায় রাখবেন অনুক্রম ইজ ভেরি ইম্পর্টেন্ট বা ক্রম ভেরি ইম্পর্টেন্ট বিষয়বস্তু। অনেক জায়গায় আমি কোনো জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আলোচনা হতে দেখি না যে ক্রম কি জিনিস হয়। মাথায় রাখবেন ক্রম হচ্ছে এমন একটা জিনিস যেটা 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4কে ডিফাইন করে। এই যে রমা স্কুলে গেল, ঠিক আছে, রমা স্কুলে গেল, তারপর বাড়ি এলো, তারপর বাস ধরলো, তারপর তো শহরে পৌঁছালো, এভাবেই তো আমরা সেন্টেন্সটা দেখেছিলাম। এইবারে এই যে সিকোয়েন্সটা রয়েছে এটাকে আপনি পরিবর্তন করবেন না। গল্পের ক্ষেত্রে কিন্তু এই সিকোয়েন্সটা থাকছে কিন্তু, ঠিক আছে। যখন আপনি গল্প পাচ্ছেন, গল্পের একটা শুরু থাকছে, শেষ থাকছে, তো গল্পের ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এবং এটাকে আপনি চেঞ্জ করবেন না। বোঝাতে পারলাম? এটাকে আপনি কখনোই চেঞ্জ করবেন না, নিজের মতো করে ব্যাখ্যা করবেন না, নিজের মতো করে সাজাবেন না। রমাকে আগে শহরাঞ্চলে পাঠিয়ে দেবেন না, স্কুলে পরে পাঠাবেন না। বোঝাতে পারলাম এই অবধি? ক্লিয়ার? ক্লিয়ার এই অবধি সকলের? তারপরটুকুতে যাব। আমাদের নিয়ম আর বেশি নেই, এই কয়েকটি নিয়ম রয়েছে, ঠিক আছে। আশা করছি অবধি সকলেই ক্লিয়ার। ক্লিয়ার, চলো এইবারে দেখুন 12 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে। বলছে যে যে পুরুষের বাক্য থাকুক না কেন, অনেকের মনে হতে পারে এটা ভীষণ হার্ড একটা জায়গা। আমরা জানি যে পার্সন ইংরেজির ক্ষেত্রে এটা কিন্তু আমাদের বাংলার পুরুষকে বলা হয়ে থাকে, ঠিক আছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেরকম হয়ে থাকে বাংলার ক্ষেত্রে এটাই। আপনি শুধু এইটুকুনি মনে রাখবেন, আপনি যা কিছু দেখছেন যে বাক্যেই পুরুষের মানে পুরুষের বাক্য থাকুক না কেন, আপনার শুধু মাথায় এটুকুনি রাখতে হবে যে আমি কিন্তু ব্যবহার করব প্রথম পুরুষের, ঠিক আছে।
আমি ব্যবহার করব কি প্রথম পুরুষে। 3 ধরনের পুরুষ থাকতে পারে, কি কি পুরুষের উদাহরণ হতে পারে একটু দেখে নিন। পুরুষ বাংলা ব্যাকরণের মতানুসারে কিন্তু 3 রকমের হয়, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং পরের পাতে আছে প্রথম পুরুষ। এই যে আমি, আমরা, তুই, তোরা, এরা সব রয়েছে, তুই, তোরা, এগুলো সমস্ত কিছু মধ্যম পুরুষের মধ্যে থাকে। এবং উত্তম পুরুষের মধ্যে থাকে কারা বলুন তো? আমি, আমরা। এবারে একটা জিনিস আপনি এখান থেকে নতুন শিখুন, যারা বাংলা পড়েছেন বা বাংলা পড়ছেন বা পরবর্তী সময় পড়বেন, বা এটা আপনি এক্সেস একটা জ্ঞান হিসেবে নিতে পারেন, জানা দরকার বলে আমার মনে হয়। যেটা লেখা আছে সেটা হচ্ছে, ব্যক্তি নিজের সম্পর্কে বলার জন্য যে ধরনের সর্বনামের ব্যবহার করে থাকে, খুব ভালো করে বুঝবেন, সেই সকল বিষয়বস্তু কিন্তু আমাদের কি হয়? সকল বিষয়বস্তু কিন্তু উত্তম পুরুষ হয়। ঠিক তেমন ভাবে ভালো করে বুঝবেন, ব্যক্তি নিজের সম্মুখে থাকা কোনো ব্যক্তি নামের পরিবর্তে যে সর্বনামের ব্যবহার করে তাকে বলা হয় মধ্যম পুরুষ। সম্মুখে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোনোদিন এটা লক্ষ্য করেছেন যে তুই, তুমি, আপনি, তোদের, এই কথাগুলো আমি যাকে বলছি সে আমার চোখের সামনে আছে তার জন্য বলছি। চোখের সামনে না থাকলে সে কিন্তু আমাদের মধ্যম পুরুষ হয় না। ঠিক আছে? বেসিক্যালি দ্য থিং ইজ, আপনি আমি, আমরা, তুমি, তোমরাকে বাদ দিতে হবে। সেখানে আপনি কবি ব্যবহার করতে পারেন, এই সমস্ত শব্দের ব্যবহার করতে পারেন, তিনি, উনি, ঠিক আছে? বা ব্যক্তির নামও ব্যবহার করতে পারেন যদি প্যাসেজে থাকে। ঠিক আছে? এবার আপনি দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা নিয়ে একটা কনফ্লিক্ট আছে, সেটা আপনাদের জানার দরকার নেই। প্রথম পুরুষটা দেখুন, উত্তম এবং মধ্যম পুরুষ ছাড়া যা সকল আছে সমস্তই প্রথম পুরুষ। এক্ষেত্রে অনুপস্থিত বা দূরে অবস্থিত কোনো ব্যক্তিত্বকে বোঝানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? অনুপস্থিত বা দূরে অবস্থিত কি বিষয়টা কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়? সে, তিনি, ও, উনি, যে, তারা, যিনি। যিনি আজ বিদ্যালয়ে আসেননি তার নাম রমাশীল, আমি যদি এই কথাটি বলে আসি। বা তিনি কি আজ উপস্থিত আছেন, আমি যদি এই কথাটি জিজ্ঞেস করি, আপনি দেখুন, আপনি বুঝতে পারবেন যে তিনি মানুষ ব্যক্তিত্বটা কিন্তু আমাদের চোখের সম্মুখে নেই বা দূরে অবস্থিত রয়েছেন। ঠিক আছে? এই কয়েকটা শব্দ বা শব্দগুচ্ছ বা ব্যক্তির নাম আপনি প্রথম পুরুষের সাথে ব্যবহার করতে পারেন, কিন্তু যেটা ব্যবহার করতে পারবেন না সেটা হচ্ছে গিয়ে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ। ঠিক আছে? এই অবধি ক্লিয়ার কিনা একটু প্রত্যেকে বলবে। একটু জল খেয়ে নিই আমি ততক্ষণ। ঠিক আছে? আশা করছি অবধি সকলে ক্লিয়ার। আমরা এখানে দুটো বিষয়কে দেখার চেষ্টা করব, মানে এটা আমার নিজের তৈরি করা, এটা একটু বলে দিই। এটা একটা সারাংশ এবং এটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো এটা একটা ভারী ধরনের সারাংশ, যেটা আপনি যে কোনো ধরনের মেন্স এক্সাম, সর্বোচ্চ আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের সর্বোচ্চ এক্সামটাতেও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো মানে এটা আমি নিজে প্রথমে সারাংশ কাট করেছি, আফটার দ্যাট এটাকে সলভও করেছি। এবারে যে বিষয়টা মাথায় রাখবেন, এখানে যা কিছু আছে এটা থেকে বেটার কি আমি আপনাদের একটা সাধারণ আগে করাই। এই সাধারণটা আগে একটু করুন, তাহলে আপনাদের করতে অনেকটা ইজি হবে। কারণ ফার্স্টে যে সারাংশটাকে দেখলেন সেটা ভীষণ রকম সাংকেতিক এবং রূপকাধর্মী, আর সেটা বুঝতে হলে অনেকটা বেশি আমাদের খাটনি করতে হবে। আগে আমরা সাধারণের মধ্যে থেকে সাধারণ বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করব যে এর মধ্যে কি বার করা যেতে পারে। মাথায় রাখবেন যে যখন আমি সারাংশ পড়ছি বা পড়বো, তখন এই যে প্রত্যেকটা বিষয়কে দেখছেন, একে ধরে ধরে মানে বুঝতে চেষ্টা করব। কারণ এই যে সারাংশগুলোকে দেখছেন, এগুলো কিন্তু আপনি নিজে নিজে সলভ করতে পারবেন না। আপনাকে মানে বুঝতে হবে, অর্থ বুঝতে হবে, প্রত্যেকটা বিষয়কে আত্মস্থ করতে হবে, তারপর আপনি কিছু নিটফল বের করতে পারবেন। কারণ আপনি যদি এটাকে দেখেন, এখানে মনে হবে যেন সাধারণ কোনো গদ্য কথা, কিন্তু যখন এক্সপ্লেনেশন আসবে তখন আপনার কাছে প্রশ্ন এটাই হবে যে তাহলে আমি সলভ কি করে করব, হবেটা কি করে। তার আগে যে বিষয়টা শিখবেন সেটা হচ্ছে শব্দ সংখ্যা গণনা কিভাবে করতে হয়। দেখুন, আপনি ফার্স্ট একটি শব্দ নিলেন, ঠিক আছে, 1 নম্বর লাইন নিলেন, ধরুন 2, 4, 6, 8, 10, 12। ঠিক আছে? ধরুন একটি লাইনে আপনার কটি রয়েছে? 12টি রয়েছে। এইবারে ধরে নিন গড়ে
12টি না হলেও কেন বলুন তো, এখানে 1-2টো করে যদি কম বেশি থাকে, যদি 10টি থাকে তাহলে এখানে জটিল লাইন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। তার মানে যদি 10টা হতো তাহলে 130 হতো, ঠিক আছে। আমি গড়ে ধরছি 10টা আছে, 130 আমাদের কিন্তু কি হতো বলুন তো, 130 আমাদের কিন্তু শব্দ সংখ্যা রয়েছে। এর 1/3 আপনি করবেন, বোঝাতে পারলাম? এর 1/3 আপনি করবেন, ঠিক আছে। এইভাবে শব্দ সংখ্যাকে গুনবেন। এবারে আমি একটু প্যাসেজে ঢুকি। এখানে আমরা ঢোকার সময় কি কি বিষয় মাথায় রাখবো? প্রথমেই যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে কি, সাধু চলিতে মিশ্রণ করব না। দেখুন এটাকে আমি যখন সাধারণ দেখছি, এই যে গেছে, এগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন, সর্বনাম এবং ক্রিয়া দিয়েই প্রথমত বোঝা যায় যে এখানটায় কি ভাষায় লেখা আছে। যদি থেকে হতো, যদি ওখানে হতো, মানে যদি সাধু হতো তাহলে এটা হইতে ব্যবহার হতো, ঠিক আছে। আমাদেরটাকে আমাদেরও ব্যবহার হতে পারে বা মোদের ব্যবহার হতে পারতো, এই সমস্ত বিষয় আমরা দেখতে পারতাম, ঠিক আছে। কি বলছে দেখুন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে আমরা প্রথমে একবার গো থ্রু করবো। প্রথমে মনে হবে যে এতটা বিষয় আমার পক্ষে পড়া সম্ভব না বা জানা সম্ভব না। যদি এটা মনে হয় তাহলে পরীক্ষাটা আপনার জন্য নয়, আপনাকে শিখতে হবে। আপনি যদি শিখতে না পারেন ক্লাসটা আপনার জন্য নয়, এবং এই পরিভাষাটা যেটা আপনারা শেখানোর চেষ্টা করছি সেটা আপনার জন্য নয়। কারণ আপনি কখনোই কমন পাবেন না একটা সারাংশের ক্ষেত্রে, আপনি কখনোই কমন পেতে পারেন না একটা বঙ্গানুবাদের ক্ষেত্রে, খুব রেয়ার হয় সেটা, ঠিক আছে। সেটা হয় না সাধারণত। তাই আপনাকে শিখতে হবে। যে কোনো একটা প্যাসেজ আপনার সামনে দিক না কেন, সেটাকে ভাঙতে কিভাবে হয়, গণনা করতে কিভাবে হবে, কিভাবে কোনটাতে পরিবর্তন করতে হবে। প্রথমেই আমরা কি দেখছি যে আমরা কিন্তু চলিত বাংলার ব্যবহার করব। আমরা প্রথমে শব্দ সংখ্যাকে গুনেছি, তাই তো, প্রথমে শব্দ সংখ্যাকে গুনেছি, তারপরে আমরা কি করে নিয়েছি, সেকেন্ডে করেছি কি, চলিত কিনা বা আমাদের সাধু কিনা এটা দেখার চেষ্টা করেছি। এবার পুরোটাকে পড়বো। যদি এখানে কিছু উপমা উদাহরণ থাকে এর মধ্যে থেকে আমরা যদি বুঝতে পারি, তাহলে সে উপমা হোক, উদাহরণ হোক, অলংকার হোক, বা কোনো কোডান কোড যেটাকে আমরা উদ্ধৃতি বলছি, এরকম জাতীয় কোনো যদি শব্দ হয় তাহলে আমরা কি করব, সেটাকে বাদ দিয়ে দেব। এবং যদি তার মধ্যে কিছু মূল কথা থাকে সেটাকে আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বোঝাতে পারলাম? আমরা একটু পড়ি কি বলছে দেখো। আমাদের দেশে প্রাচীন কাল হইতেই সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন, দরুন মানে জন্য, ঠিক আছে, জন্য অর্থে ব্যবহৃত হয়েছে। আগেকার দিনে বই তো এই শব্দগুলো ব্যবহার দেখতে পারবে। বিজ্ঞান এবং সাধনের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে, প্রত্যেকটা লাইনের মানে বোঝা অত্যন্ত প্রয়োজন। বুঝাতে পারলাম? কি বলছে দেখুন, আমাদের দেশে এই যে আমরা দেশে যে বড় হচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমরা একেবারে শুরুর কাল থেকে, যখন আমাদের ভারতবর্ষে বিদ্যা ব্যবস্থা বা পড়াশোনার জায়গাটা শুরু হয়, তখন থেকে কি দেখা গেল বলুন তো, যে সংস্কৃতের সমস্ত বিদ্যা থাকার কারণে বিজ্ঞান এবং সাধারণের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কারণ সাধারণ মানুষ তো সংস্কৃতের ব্যবহার জানতেন না, পড়াশোনায় জানতেন না, সাধারণ মানুষ কি করে সংস্কৃতের ব্যবহার জানবেন। এবং সাধারণ মানুষের কিন্তু পড়াশোনার অধিকার ছিল না। মেয়েদের পড়াশোনার অধিকার সেদিন হলো, ইভেন সাধারণ মানুষের অধিকার ছিল না। আপনি কি জানেন যে আগেকার দিনে ছোট জাতের মানুষেরা, যাদেরকে তথাকথিতভাবে ছোট জাতি বলা হয়ে থাকে, তারা মন্দিরে প্রবেশের অধিকার পেতেন না, ভগবানকে দর্শন করার অধিকার পেতেন না। সেখানে পড়াশোনা অনেক দূরের কথা, পড়াশোনার পারমিশন ছিল না। আপনি যদি এখনকার একটা বই, আমি সিনেমাটা ঠিক নাম ভুলে গেছি, মানে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় দলিত সম্প্রদায়ের লোককে কুয়োর জল ছুতে দেওয়া হয় না, পড়তে দেওয়া হয় না, এরকম একটা ব্যাপার কিন্তু আছে। তো স্বাভাবিকভাবে সাধারণ এবং বিজ্ঞানের মধ্যে একটা কিন্তু অপার সমুদ্র। আমাদের সময়ে কিন্তু এই ব্যাপারটা আমরা কিন্তু দেখেছি। মানে টিচার ঘুমাচ্ছে, আমরা যদি কিছু বলি তাহলে রেগে যাচ্ছে সে, আমরা বুঝতে পারছি না, তখন আমাদেরকেই গবেট ভাবা হচ্ছে। আগে সেটাকে টিচার সেন্ট্রিক এডুকেশন বলতে, এখন হয়েছে যেটা, সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। চাইল্ড যদি কোনো কারণে কিছু বুঝতে না পারে তাকে আমরা একবার না 10 বার বোঝাই, কিন্তু আগেকার দিনে টিচাররা কিন্তু সেরকম ছিলেন না। বলতে এটা অস্বীকার করতে, মানে স্বীকার করতে খুব খারাপ লাগে যে আমরা অনেক ভালো টিচার পেয়েছি, কিন্তু শতাংশের পরিমাণটা অনেকটা কম, ঠিক আছে। সবাই না একটা পার্থক্য তৈরি করতো। আমরা না গ্রামার শিখতে পারিনি, বিশ্বাস করুন ইউনিভার্সিটি পর্যন্ত আমি ব্যক্তিগত আমার অনুভূতিতে আমি সঠিকভাবে একটা গ্রামাটিক্যাল টিচার পাইনি। আমাকে নিজে হাতে কলমে শিখতে হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন লোককে রিকোয়েস্ট করে শিখতে হয়েছে যে আমাকে এটা দেখান, আমি এটা বুঝতে চাই। অনেকের কাছে অনেক জাতীয় অভাব থাকে, শিক্ষার অভাব, জানার অভাব, জ্ঞানের অভাব।
এবং কেউ না স্বীকার করতো না যে আমার কাছে এই জ্ঞানটা নেই বা আমি শেখাবো না। তারা নিজেদেরকে জ্ঞানের হাড়ি ভাবতেন, এবং তার ফলত কারণে দেখবেন একসময় না টিচারদের সাথে আমাদের দূরত্বটা কিন্তু আমরা মানে হাড়হীন করা ব্যাপার একেবারে। ম্যাথসের টিচার দেখলে মানে 10 কিলোমিটার দূরে পালাও বাবা। আমাদের ছিল কিনা আপনি এটা স্বীকার করুন, আপনি বলুন যে আমাদের তো ছিল এই ব্যাপারটা, সত্যি তো ছিল। এখনো পর্যন্ত আমরা এই কিছুদিন হয়েছে আমাদের একটা ইয়াং জেনারেশনে একটা টিচারের ফর্ম তৈরি হয়েছে, একটা স্টোর তৈরি হয়েছে। বাট দ্য থিঙ্ক আপনি 5 বছর 10 বছর আগে চলে যান, আপনি কজন ইয়াং টিচারকে পড়াতে দেখবেন? সবাই একটা বৃহৎ টিচার, এবং তাদের সাথে আমাদের তথাকথিতভাবে বৃহৎ দূরত্ব, যে দূরত্ব কোনোদিন শেষ হয় না। ঠিক আছে, তো বিদ্বান মহাশয়রা ভীষণ ওপরে সমস্ত কিছু জানেন, সাধারণ মানুষের সাথে পার্থক্য তো থাকবেই। এখন পর্যন্ত যারা শিক্ষিত মানুষ তারা বেসিক সাধারণ মানুষের থেকে দূরত্ব মেনটেন করেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আছে। কি বলছে দেখো তারপরে, বুদ্ধ থেকে চৈতন্য, কিন্তু এই যে অপার সমুদ্র, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মনীষী চেষ্টা করেছেন এই অপার সমুদ্রকে পার করে দেওয়ার, এই অপার সমুদ্রকে ক্রস করার। এই অপার সমুদ্র যেন সাধারণ এবং বিজ্ঞানের মধ্যে না থাকে। কারণ হচ্ছে অনেকের মনে হতে পারে যে এতটা কথা কি বলা দরকার বা জানানো দরকার, মূলত জিসটা বললেই তো হয়। আপনি এখান থেকে কখনোই এই টপিকটা থেকে একটা জিস বার করতে পারবেন না যে বলতে কি চাইলো। এটাকে আপনাকে সাথে রাখতে হবে এবং আপনাকে গুছিয়ে লিখতে হবে যে আমরা বলতে কি চাইছি এই বিষয়টা। ঠিক আছে, তাই বলা প্রয়োজন। যাই হোক, যেটা বলছিলাম, এই অপার সমুদ্র দূরত্ব মেটানোর কাজটাই কিন্তু বিভিন্ন মনীষীরা করতে চেয়েছিলেন। ঠিক আছে, দেখুন এখানে বলছে, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতে এসেছেন তারা সকলেই সাধারণ মানুষের ভাষায় সাধারণের শিক্ষা দিয়েছেন। কিন্তু এই যে বেসিক্যালি যে পার্থক্যটা ছিল না, সেটা সাধারণের ভাষার সাথে সংস্কৃতের মানুষের একটা পার্থক্য কিন্তু তৈরি করে। এইবারে তুমি ভাবো যে সাধারণকে তুমি শেখাবে কি করে যতক্ষণ না তুমি সেই মাটিতে নেমে আসছো। এখানে বলতে এটা চাইছে যারা বিদ্বান মানুষ তাদেরকে সকলকে বলে তো যে পড়াশোনা শেখানো দরকার, করানো দরকার, তোমাকে তো তার জায়গায় পৌঁছে তাকে টেনে ওপরে আনতে হবে, নইলে হবে কি করে। মনীষীরা কিন্তু সারা জীবন ধরে এই কাজটা করেছেন এবং সাধারণের লেভেলে থেকে তারা করেছেন, যাতে সাধারণ মানুষও গ্রহণ করতে পারেন, আত্মস্থ করতে পারেন এবং জীবনে কাজে লাগাতে পারেন। কি বলছে দেখুন, বলছে সাধারণের বুদ্ধ থেকে চৈতন্য, একেবারে বুদ্ধ থেকে আমরা গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে এবং চৈতন্য দেবের কথা বলা হচ্ছে, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন, মানে লোকের হিতে কাজে এসেছেন বা লোকের হিতের জন্য চেষ্টা করেছেন, মানে ভালোর জন্য চেষ্টা করেছেন, এরকম ব্যক্তিত্ব এসেছেন, তারা সকলেই, লক্ষ্য রাখবেন এই যে তারা শব্দটি দেখছেন, এই তারটি নর্মাল তার হয় যখন আমরা সাধারণ লোকের কথা বলি, যখন সম্মানীয় বা বিশেষ পার্সন হয়ে থাকে তখন তার ভেতরে এই তার উপরে আমরা কিন্তু তয় চন্দ্রবিন্দু আর আকার র ব্যবহার করি। ঠিক আছে, সকলে সাধারণ লোকের ভাষায় সাধারণত শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট বিষয়, পাণ্ডিত্য সবার হয় না, জ্ঞান সবার হয় না, সরস্বতীর হাত প্রত্যেকের হাতায় থাকে না, প্রত্যেকের মাথায় থাকে না, কিন্তু অনেক লোকে অনেক চেষ্টা করে, কেউ হয়তো ছোট্ট একটা চেষ্টায় অনেকটা দূরে এগিয়ে যায়। দ্য থিঙ্ক ইজ যে অবশ্যই উৎকৃষ্ট, এই যে যারা সাধারণ মানুষেরা এসেছিলেন, মানে মনীষীরা এসেছিলেন, তারা সাধারণের কাজে একমাত্র এ কারণেই লাগতে পেরেছেন কারণ তারা সাধারণের মাটিকে ছুঁয়েছিলেন, সাধারণের ভাষাকে ছুঁয়েছিলেন। তাকে বোঝানোর জন্য তার ভাষাটা তো আমাকে তার কাছে প্রেজেন্ট করার জন্য তার ভাষায় তো আমাকে করতে হবে, তারপর তো তাকে আমি উঠে অন্য জায়গায় নিয়ে আসবো। এটা শুধুমাত্র ভাষা নয়, এটা হচ্ছে ওয়ে অফ টকিং, ওয়ে অফ কালচার, মানে এগুলো সমস্ত কিছুই যার মধ্যে রয়েছে। কি বলছে দেখুন, পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, একটা উৎকৃষ্ট বিষয়বস্তু সকলের কাছে হয় না বা হতে পারে না, কিন্তু কটমটে ভাষায় যা অতি প্রাকৃতিক, কল্পিত, অতি প্রাকৃত, হ্যাঁ এটা অতি প্রাকৃতিক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, অতি প্রাকৃতিক মানে যেটা প্রকৃত নয় এরকম কিছু। ঠিক আছে, কটমটে ভাষা, যেটা খটোমটো ভাষা, যেটা মানুষের উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে। আমি যখন বাংলা ক্লাস নিচ্ছিলাম প্রথম, তখন একজন বলছে যে, মানে অনেকেই বলছিল যে শব্দগুলো ভীষণ ভারী, বাংলার সাথে মনে হয় অনেকটা দূরত্ব হয়ে গেছে বা কিছু। এই যে বিষয়গুলো কেন বলতো, কটমটে ভাষার ব্যবহার বা এরকম কিছু ভাষা ব্যবহার করছে সংস্কৃততে যেগুলো আমরা উচ্চারণ করতে পারছি না, বোঝা তো অনেক দূরের কথা। আমি উচ্চারণ করব, বুঝবো, তারপর তো সেটা আত্মস্থ করব, তারপর তো সেটা লাইফে লাগাবো। যদি এরকম ভাষার ব্যবহার থাকে, ভাষা হবে অলওয়েজ সহজ সরল, যা সাধারণের শিক্ষা আসতে পারে, সাধারণের জীবনে যাতে তাতে প্রভাব ফেলতে পারে। যদি সাধারণ মতো না হয় তাহলে কিন্তু সেই ভাষার ব্যবহার শূন্য হয়। দেখুন,
কোনো একটা ভাষা তখনই বেঁচে থাকে যখন সেটা লোকমুখে প্রচলিত এবং সাধারণ শিক্ষায় গ্রহণযোগ্য হয়। সংস্কৃতকে একসময়, এখন জানবেন যে মৃতপ্রায় ভাষা, তার একটাই কারণ, এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল একসময়, তার কারণে এটি কিন্তু আর সাধারণের মুখে প্রচলিত ভাষা বলা হয় না। এটাকে অনেক সময় আপনারা জেনে থাকবেন যে অনেক সময় না, সবসময় বলা হয় দেবনাগরী বলে। ঠিক আছে, যাই হোক, অতিপ্রাকৃত, কল্পিত মাত্র। তাতে ছাড়া কি আর পণ্ডিত হয় না? মূলত ভাবে দেখবেন যখন আমরা লেখালেখি করি, আমরা বেশ একটা ভারী শব্দের ব্যবহার করি, মনে করি এইবার তো নাম্বারের ঝুলি আসবে। দেখবেন যখন আপনাকে সারাংশ লিখতে দেওয়া হবে, তখন অনেকেই মনে করবেন কি বলুন তো, যে বিশাল কিছু করে ফেলেছি, অনেকটা হয়ে গেছে, এইবারে নাম্বার দিতে বাধ্য, এইবার পাস হয়ে যাচ্ছে, চাকরি হয়ে যাচ্ছে। বাট পরিবেশন সরলতা, স্পষ্টতা চায়। আপনার দান তখনই গ্রহণীয় যখন আপনি আপনার সর্বোৎকৃষ্ট দানটি করেন, যা আপনাকে নিঃশেষ করে। আপনারা জানেন কিনা আমি জানি না, বুদ্ধদেব একটা, রবীন্দ্রনাথের এরকম একটা বিষয় আছে যে নগরলক্ষ্মী কবিতাও সে একই ধরনের প্রেক্ষাপটকে তৈরি করা হয়েছে। একদিন ভিক্ষুক যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তখন গাছের পেছনে একজন কুমারী মেয়ে ছিলেন। তো ভিক্ষুক তার কাছে গিয়ে ভিক্ষা চায়, ঠিক আছে। তো তার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, কোনো খাবার না, কোনো কিছু না, ধন না, সম্পত্তি না, তার দেহের বস্ত্রটুকু ছিল তার কাছে, ছিন্ন বস্ত্র ছিল। সে গাছের আড়ালে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুককে সেই বস্ত্রটুকু দান করে, এবং তখন তিনি বলেন, যিনি ভিক্ষুক ছিলেন, যে ইহা আমার জীবনের সর্বোৎকৃষ্ট, সে যত দান পেয়েছে তার থেকে সর্বোচ্চ দামি এবং সর্বোৎকৃষ্ট। দান অঢেল থাকলে করা যায় না, তাকে দান বলে না, দয়া বলে। কিন্তু দান তখনই হয়, প্রার্থনা সেটাই হয় যা আপনাকে নিঃস্ব করে দেয়। আপনি নিঃশেষের পরেও যেটুকুনি করতে পারেন মানুষের জন্য, আপনি জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে যেটুকুনি কারোর জন্য যদি করতে পারেন নিঃস্বার্থভাবে, সেটাকে দান বলে, এবং সেটা ঈশ্বর গ্রহণযোগ্য, সেটাই কেবল ঈশ্বর গ্রহণযোগ্য। ঠিক আছে, যাই হোক, এই যে বিষয়টা যেটা বলছিলাম, সরলতা এবং স্পষ্টতা, লেখা সুন্দর করতে বা লেখাকে কি বলবো, অনেক ঊর্ধ্বে ওঠাতে, প্রেজেন্টেবল করতে কখনোই শক্ত ভাষার প্রয়োজন নেই। সাধারণে স্পষ্টতা এবং সাবলীলতা লুকিয়ে থাকে। তাই বলছে, পাণ্ডিত্য করার জন্য কোনো কটমটে অতিপ্রাকৃত কল্পিত ভাষার প্রয়োজন হয় না। আগেকার দিনে পণ্ডিতরা তাই মনে করতেন, সংস্কৃত শ্লোকগুলো তাই আওড়াতেন, নইলে তো সাধারণ মানুষকে তার মূল বক্তব্যকে বুঝিয়ে তার সাপেক্ষে একটা বই রচনা করতেন, যেটা তার ভাষা, যেটা সে আত্মস্থ করতে পারছে, কিন্তু তারা সেটা করেনি। পরে কি দেখা যাচ্ছে, দেখুন কি বলছে, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য, অর্থাৎ শিল্পের যে নৈপুণ্যতা, তা কি সম্ভব নয়? হয়তো। স্বাভাবিক ভাষা ছেড়ে একটি অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? যিনি লিখছেন তিনি প্রশ্ন করছেন যে স্বাভাবিকের থেকে বাইরে গিয়ে, এই যে আমরা ভাবি যে বঙ্গানুবাদ বলো, প্রতিবেদন বলো, বেশ একটা ভারী শব্দ লিখবো, বেশ আগডুম বাগডুম কিছু একটা লিখে আসবো, বেশ ভারী ভারী শোনাবে, তাহলে অনেক বেশি নাম্বার পাওয়া যাবে। কখনোই সেটা নয়। আপনার যেটা এক্সামিনার উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে, আপনার মনে হয় সে উচ্চারণ করতে গিয়ে যদি দাঁত ভেঙে যায় তার, তিনি আপনাকে নাম্বার দেবেন? সেটা কখনোই সম্ভব নয়। লেখা হবে সহজ, সরল এবং সুন্দর এবং সাবলীল, স্পষ্ট। চলিত ভাষায় শিল্প নৈপুণ্য কি হয় না? শিল্প নৈপুণ্য কিন্তু চলিত ভাষাতেও হয়, এবং চলিত ভাষাতেই হয়তো হয়, যা হয়তো সাধারণের ভাষা, যা হয়তো সাধারণ বুঝতে সক্ষম এরকম ভাষা। স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? এই যে খটোমটো ঝকঝকে তকতকে একটা ভাষা মানুষ যে তৈরি করে প্রেজেন্ট করে, এটা করে কি হবে যদি তার জ্ঞান আমি নাই নিতে পারি? মানে ধরুন কেউ, আমি ইংরেজি একেবারেই জানি না, কেউ আমার সামনে ইংরেজিতে বকে যাচ্ছে বকে যাচ্ছে বকে যাচ্ছে এবং নিজেকে ভীষণ ঊর্ধ্বতর মনে করছে। হয়তো সে দাঁড়িয়ে বেসিক জ্ঞানটুকু নেই, সে হয়তো ইংরেজি সবসময় মাথায় রাখবেন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আমাদের কাছে ভাব প্রকাশ করার বা যোগাযোগের একমাত্র মাধ্যম। কাউকে উন্নততে,
কাউকে নিম্নে ঠেলে দেওয়ার কোনো ধরনের কি বলবো মাপকাঠি কিন্তু নয়, ঠিক আছে? মাথায় রাখবেন এই যে শিল্প নৈপুণ্যের ব্যাপারটা, বা এই যে ধরুন কোথায় বলা হলো, হ্যাঁ শিল্প নৈপুণ্যের ব্যাপারটা, এটা কখনোই আইডেন্টিফাই করে না যে কেউ যদি সংস্কৃত ভাষায় দুটো শ্লোক লেখে সেটাই বিশাল শ্লোক, কেউ যদি বাঙালি ভাষায় রামায়ণ লেখে সেটা গণনার মধ্যে পড়ছে না, এমন কিন্তু নয়। সেটা সাধারণের সাথে কানেক্ট হতে হবে, সাধারণের জীবনে অ্যাপ্লিকেবল হতে হবে। ইংরেজিতে কেউ বকে যাচ্ছে, আপনি কিছু বুঝছেন না, না হচ্ছে শিক্ষা, না হচ্ছে গিয়ে জ্ঞানের বৃদ্ধি, তো আপনার কাছে ওটা ইউজলেস, আপনার কাছে ভ্যালুয়েশনটা জিরো হয়। কিন্তু ভাষা কেবলমাত্র ভাব বহন করে, আপনার সাথে আমার যোগাযোগকে রক্ষা করে। হয়তো যিনি আপনার সামনে ইংরেজিতে কথা বলছেন তিনি হয়তো রীতিমতো ভুল ইংরেজি বলছেন, এবং উনি ভাবছেন যে আমি ইংরেজি বলে অনেক ঊর্ধ্ব স্তরে রয়েছি। এই বেসিক বিষয়টা আপনাদের বুঝতে হবে যে সাধারণেও কিন্তু শিল্প নৈপুণ্যতা থাকে, সাধারণে হয়তো অসাধারণের থেকেও ঊর্ধ্বে গিয়ে কিছু থাকে, এটা কিন্তু বুঝতে হবে। কি বলছে দেখুন, যে ভাষা ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। খুব ভালো করে বুঝবেন এই ব্যাপারটা, মানে এগুলো জানা আমাদের খুব দরকার। যে আমরা মনে করি না যে ইংরেজিতে আমরা থিসিস পেপার লিখি, এতে আমরা ওটা করি, একটু ইংরেজিতে সব প্যাসেজ পড়ি, কিন্তু আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন যে এই ইংরেজি যেটা আমরা পড়ছি, বা যে কোনো ভাষা হতে পারে, শুধু ইংরেজি নয়, আমাদের কাছে ইংরেজিটা ভীষণ খটোমটো, তো আমরা ভেতরে ভেতরে বাংলায় সেটাকে অনুবাদ করি, অনুবাদ করে কিন্তু যখন রিটেন করি সেটাকে আবার অনুবাদ করি, অনুবাদ করে তারপর কিন্তু আমরা লিখি যদি অন্য কোনো ভাষা লিখতে হয়। কিন্তু আমাদের ভাবনা সৃষ্টি করা বা কোনো কিছু বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, কোনো কিছুকে আত্মস্থ করে কাউকে প্রেজেন্ট করা, এই প্রত্যেকটা কিন্তু আমার নিজের ভাষায় হয়ে থাকে। মানে আপনার বিবেক যে ভাষায় কথা বলে সেটা কিন্তু বাংলা ভাষা। মানে আমি সমস্ত পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের আশা করছি পড়াচ্ছি, তো তাদের মাতৃভাষা আমি ধরে নিচ্ছি বাংলা, তারা বাংলা ভাষায় ভাবেন। কিন্তু ঠিক সেম অ্যাজ ইউরোপে বা আমেরিকা যে বাচ্চাটা বড় হচ্ছে সেটা নির্দিষ্ট আঞ্চলিক কোনো ভাষা বা সেই রাষ্ট্রের কোনো ভাষাকে ব্যবহার করছে, সে ভাবছেও কিন্তু সেই ভাষায়। তাই সেটাই আমরা বোঝানোর চেষ্টা করছি। আমরা না খুব এরকম মনে করি যে আচ্ছা বাংলায় ব্যবহার করছি তার মানে তো বাংলায় তো আমি গবেষণা লিখি না, বাংলায় বিজ্ঞান লেখা চলে না, বাংলায় ইঞ্জিনিয়ারিং এর একটা পেপার লেখা চলে না। যারা লিখতে পারে তারা হয়তো সত্যিই লিখতে পারে, ঠিক আছে? জ্ঞানের কোনো ভাষা হয় না, যে ভাষায় মানুষ বুঝবে, বোঝাতে সহজ হবে, সেটাই জ্ঞানের ভাষা। কেউ ভাবেও বোঝাতে পারে, সেটাও তার কাছে জ্ঞান। আমি বোঝাতে পারছি, জ্ঞানের নির্দিষ্ট কোনো ভাষা হয় না। আর খটোমটো ভাষা জ্ঞানের কখনোই পরিভাষা নয়, এটুকুনি আপনি জেনে রাখুন। মোটামোটা বই কেমন জ্ঞানের অধিকার এরকম না, এরকম সরিও পোয়েটিক্স কেউ পড়েছেন কিনা আমি জানি না, অ্যারিস্টটলের আমি অনুবাদটা পড়েছি, অসম্ভব জ্ঞান। ওটাকে আত্মস্থ করতে গেলে আমার পুরো পড়া হয়নি, আমি বলে রাখি এটা। কিছু কিছু বিষয় নোট করার জন্য বা কিছু কিছু বিষয় কাজের জন্য আমি কিছু কিছু জায়গা থেকে তুলেছি। পোয়েটিক্স থেকে আমি আপনাদের একটা এসেও করাবো, সারাংশও করাবো, আমি একবার পড়িয়েছিলাম এক জায়গায়। তো মারাত্মক বই, ওটাকে আপনার আত্মস্থ করতে মোটামুটি 2 বছর চলে যাবে। মানে আত্মস্থ যদি করতে চান, প্রত্যেকটা ওয়ার্ডের একটা আলাদা মিনিং আছে, যেমন করে আমি এটাকে ভাঙার চেষ্টা করছি আপনাদের সামনে। তো মূলতভাবে আমি এটাই বলার চেষ্টা করছি যে স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা করে তৈরি করে কি হবে, এটা আমরা দেখলাম। এবং এটাও মাথায় রাখবেন, পাণ্ডিত্য বা গবেষণা যা আপনি মনে করে, আপনি তো কোনো একটা কিছু মাথায় নিয়ে তারপর তো লেখালেখি করেন, এই যে মনে করা, জ্ঞানকে সঞ্চার করা, জ্ঞানকে বোঝা, এটা আপনার নিজস্ব ভাষায় হয়। তার জন্য কিন্তু কোনো খটোমাটা ভাষার সাহায্য আমরা নিই না। আমরা ভেতরে ভেতরে ইংরেজিতে কথা বলি না, বিশ্বাস করুন, আপনি নিজে পরখ করে দেখতে পারেন, ঠিক আছে? তারপর কি বলছে দেখুন, তবে লেখবার বেলায় কিন্তু লেখবার বেলায় একটা কিম্ভূত আকার উপস্থিত করো কেন, মানে একটা অদ্ভুত রকমের জিনিস সৃষ্টি কেন করো বাবু? ব্যাপারটা হচ্ছে এরকম, যেভাবে তুমি ভাবছো, যে সহজ সরলতার সাথে ভাবছো, তখন আপনার লিখতে গেলে অসুবিধা হচ্ছে কেন? লিখতে গেলে তো অসুবিধা হওয়ার কথা না, সেই ভাষাগুলোই তো খাতার পাতায় উঠে আসা দরকার। হ্যাঁ অবশ্যই রুচিসম্মত দরকার, বাট সেই কথাগুলোই তো উঠে আসা দরকার। সেখানে তো কোনো কোনো ভারী কোনো ইংরেজি ওয়ার্ড, ভারী কোনো সংস্কৃত ওয়ার্ড, ভারী কোনো কিম্ভূতাকার বাংলা ওয়ার্ডকে আনার তো কোনো প্রয়োজন নেই। আমি বোঝাতে পারছি? ব্যাপারটাকে কিন্তু ধরবেন, যে ভাষায় নিজের দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনকে বিচার করো, সে ভাষাকে দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়। এটাই আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, যে আপনি যে ভাবনা চিন্তা করেন, যেটা দিয়ে আপনি বুঝছেন, যেটা দিয়ে আপনি আন্ডারস্ট্যান্ড করছেন বা কাউকে বোঝাতে পারছেন, এটা কিন্তু আপনার মনের ভাষা। এবং সেই ভাষাই তো
কোনো বই রচনার জন্য যথেষ্ট, কোনো লেখালেখির জন্য যথেষ্ট, কোনো কিছু প্রেজেন্ট করার জন্য যথেষ্ট। আমরা কিন্তু এটা বুঝতে পারি না, ঠিক আছে? এবং বোঝার চেষ্টা করি না। আমাদের যখন লিখতে হয় মনে হয় কিছু একটা এমন কিছু লিখতে হবে যেটার দ্বারা কিন্তু অন্য আলাদাভাবে কিছু আবিষ্কার করা যাবে, এরকম। নইলে বাংলায় পাতি বাংলায় যদি লিখি সেটা জ্ঞান নয়, সেটাকে জ্ঞান হিসাবে ধরা হয় না, ঠিক আছে? এরকম ব্যাপারটা। আপনি অনেকের মনে হতে কি করে হয় ম্যাম, আমি তো সারা জীবন এভাবে পড়েছি। আপনি একটুখানি বেরিয়ে চলে যান যে কোনো জায়গায়, সায়েন্সের বই চলে যান বা অন্যান্য কোনো ভাষার বই চলে যান, দেখবেন আপনি বাংলা হিন্দি বা অন্য কিছুকে ফলো করছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হ্যাঁ সঠিক তথ্য থাকে না, ভুল প্রিন্টিং থাকে বা কিছু থাকে, বাট আমরা না সাজানো বিষয়টাকে খুব বেশি প্রেজেন্ট করি, ঠিক আছে? অথচ বোঝবার বেলায় আপনার টিচার যেটা বোঝাতে পারছেন, আপনার বন্ধু একটা থাপ্পড় মেরে বোঝাতে পারে। এই যে থাপ্পড় মেরে আপনার বন্ধুর সাথে যে নৈকট্যটা রয়েছে, আপনার নিজের ভাষার সাথে সেই নৈকট্যটা রয়েছে। এটা আপনি বোঝার চেষ্টা করবেন, মানে আমি আশা করছি আপনাদের বোঝাতে পারছি। কি বলছে দেখুন, তারপরে যদি না হতো নিজের মনে এবং পাঁচজনে ও সকলে তত্ত্ববিচার কেমন করে করো। যদি এই শব্দ দিয়ে দর্শন বিজ্ঞান যদি লেখা নাই যায়, তাহলে নিজের মনে মনে কিভাবে কথা বলো, বা পাঁচজনের সম্পর্কে কিভাবে সমালোচনা করো, বা যে সকল তত্ত্বগুলো রয়েছে সেগুলোকে কেমন করে বিচার করো। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানায়, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে আমাদের, সেগুলো ব্যবহার করে যেতে হবে। যা কিছু দিয়ে আমরা নিজস্ব ক্রোধ, রাগ, ভালোবাসা, খারাপ লাগা সমস্ত কিছু যা প্রকাশ করি, যা দিয়ে মনের কথা ভাবি, যা দিয়ে পাঁচজনের সমালোচনা করি, আন্টিস্টরা করে, আমরাও করি কিন্তু, ঠিক আছে? তো সেগুলো কিন্তু আমরা কি দেখতে পারবো, সেগুলো যদি করা সম্ভব হয় তাহলে একটা দর্শন লেখা সম্ভব, একটা বিজ্ঞান লেখা সম্ভব, আরো বিভিন্ন বিষয়পত্র কিন্তু লেখা সম্ভব, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, ও ভাষাকে যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। এমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না, মানে তুমি যেভাবে ইচ্ছা প্রেজেন্ট করতে পারো, যেভাবে ইচ্ছে সেটাকে ব্যবহার করতে পারো, এটার কোনো তৈরি রূপ নেই। এই যে আমি মুখে যে লেকচারটা তোমাদেরকে ব্যবহার করছি বা দিচ্ছি, এর কি কোনো তৈরি রূপ আছে? আমি যদি এই প্যাসেজটাকে অন্য কোথাও গিয়ে আবার পড়াই, দেখবে আমার মুখের ভাষা চেঞ্জ হয়ে গেছে। থিঙ্কিং বা থিওরিজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি বলছি বলতো, সেটা হচ্ছে যে আমি একই শব্দের ব্যবহার করছি না, তবে নিজের মতো করে ব্যবহার করতে পারছি। তার একটাই কারণ, এটা আমার মাতৃভাষা, ঠিক আছে? আমরা পরে পেজে যাচ্ছি। আশা করি অবধি সকলে ক্লিয়ার। একটু জল খেয়ে নিই, দাঁড়াও, ঠিক আছে? চলো শুরু করা যাক। আমরা এবার সলভে যাব, ঠিক আছে? ও আরেকটু আছে, ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুচড়ে, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে তাই করা যায়। খুব ভালো করে বুঝবে, সাফ ইস্পাত কিন্তু একেবারে সাফ শুদ্ধ হয়, মানে তাতে কোনো বিক্রিয়া হয়নি, সেটাকে তুমি মুচড়ে যেমন ইচ্ছা তেমন করে তৈরি করতে পারো। এই যে বললাম যে আমি এখানে দাঁড়িয়ে এই প্যাসেজের উপর যদি 10খানা ক্লাস আমাকে নিতে বলে, আমি 10খানা ক্লাস নেব, কিন্তু আমার মুখের কথা এক থাকবে না। আমি নিজের মতো করে সেটাকে পরিবর্তন করতে পারি, গোছাতে পারি, বলতে পারি, বোঝাতে পারি, কাউকে আত্মস্থও করতে পারি। কারণ কি, এটা আমার নিজের ভাষা। এটার জন্য কিন্তু কারোর কাছে আমাকে শেখার প্রয়োজন নেই। আমার নিজের ভাষা বলেই আমি এতটা সাবলীলভাবে তোমার সামনে প্রকাশ করতে পারছি। ধরো কোনো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টকে যদি বলা হয়ে থাকে ইংরেজিতে একটা লেকচার দিতে, তুমি বিশ্বাস করো বারবার করে তার বাংলা, স্বাভাবিক বিষয়, সেটা তার মাতৃভাষা নয়, বা সেটা তার কাছে সাধারণ নয়, সেটা তার কাছে জ্ঞানের পরিচয় নয়। সে যখন যেটা আমাদের কাছে সহজ সরল স্বাভাবিক, তার থেকে 10খানা দিক বেরোতে পারে। কিন্তু যেটা আমাদের কাছে অস্বাভাবিক, নিতে কষ্ট হচ্ছে, ক্লেশ বলে বোধ হচ্ছে, সেটা আমাদের কাছে বোঝার মতো মনে হয়। কিন্তু আমাদের ভেবে ভেবে করতে হয়। তুমি ভাবো, কোনো একটা জিনিসকে ভেবে ভেবে কোনো একটা প্যাসেজকে সলভ করানো, আন্ডারস্ট্যান্ড করানো কাউকে, ওটা আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, আফটার দ্যাট তো আমি কাউকে আন্ডারস্ট্যান্ড করাবো, এই ব্যাপারটা, ঠিক আছে? কি বলছে দেখো, যা ইচ্ছে তাই করা যায়, যে কে সেই, মানে তুমি একটা সাফ ভাষাকে তুমি যেমন করে মুচড়ে ব্যবহার করতে পারো, যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারো, কিন্তু সে যে কে সেই, তার কারণ সে নির্ভেজাল, তাকে নতুন করে মেক করতে হয়নি বিভিন্ন অলংকার দিয়ে, বিভিন্ন ধরনের উপমা দিয়ে, বিভিন্ন ধরনের অন্য কিছু দিয়ে, যে ভারী ভারী শব্দের ব্যবহার আমরা করি বা ভারী ভারী শ্লোকের ব্যবহার করি, একটা সহজ কথায় সেটা বোঝানো সম্ভব। নির্ভেজাল একটা বাক্যের মধ্যে সেটা বোঝানো সম্ভব। কি বলছে,
এক চোটে পাথর কেটে দেয়, অথচ এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। এটা একটা কথার কথা, মানে চলিত কথা আমরা ব্যবহার করলাম, মানে এতটাই তার ধার কিন্তু হবে। মানে সহজ সরল বলে এরকম মনে করো না যে কঠিন নয়, ঠিক আছে? এরকম মানে আমরা অনেক সময় ভাবি না যে আচ্ছা বোকা শোকা কি আর করা যাবে, কিন্তু বোকা শোকা হলেও বুদ্ধিমান, বলে না মূর্খ অথচ চালাক বা পণ্ডিত, এরকম সামথিং অনেক কিছু বলে না। ব্যাপারটা হচ্ছে কি এরকম, মানে কনফ্লিক্টেড ডাইমেনশনে ক্যারেক্টারিস্টিক গুলো কাজ করছে, ঠিক আছে? সহজ সরল, কিন্তু সহজ সরল মানে আমরা ভেবে নিই যে বোকাশোকা হবে বা কিছু, কিন্তু সে এতটাই টাফ যে তোমাকে ভেঙে দিতে পারে, ঠিক আছে? সেই নমনীয়তা তার কাছে কিন্তু রয়েছে। জানবে ফ্লেক্সিবল বিষয়ে অনেক বছর বেঁচে থাকে, যে নিচু হতে জানেনি সে কোনোদিন কিছু শিখতে পারেনি, ঠিক আছে? ধনুকে ছিলা না ব্যাকা হতে জানলে ভেঙে যাবে, জীবন পথেও তাই। ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। যখনই কোনো ডিসিশন নেবে, কোনো সমস্যায় পড়বে, সবসময় মাথায় রাখবে জীবনে ফ্লেক্সিবল হওয়া অত্যন্ত প্রয়োজন। সময়ের সাথে, মানুষের সাথে, ডিসিশনের সাথে ফ্লেক্সিবল হওয়া অত্যন্ত প্রয়োজন। জীবন তোমাকে সবসময় যেমন সুযোগ দেবে না, এটা মাথায় রাখতে হবে। জীবন সবসময় সুযোগ দেয় না, অবশ্যই বারবার করে দেয় হয়তো অনেকে মনে করেন, কিন্তু যদি আর না আসে সুযোগ তখন তুমি কি করবে? তাই সময়ের সাথে বুঝে সুঝে সবসময় ডিসিশন নিতে হয়, সহজ সরল স্পষ্ট এবং সত্য হতে হয়। আরো যেটা হতে হয় সেটা নমনীয় হতে হয়, সাফ ইস্পাতের মতো। সহজ সরল মানে এরকম কখনো নয় যে দুটো কাটে ভেঙে যাবে, ঠিক আছে? জীবনে অনেক প্রবলেম আসবে, ভেঙে গেলে চলবে না, দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক আছে? মাথা উঁচু করে একেবারে। তো এই বিষয়গুলো থাকবে। কি বলছে তারপরে দেখো, আমাদের ভাষা সংস্কৃতের গদাই লস্করি চালের ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। গদাই লস্করি চাল মানে একজন বিরাট সিরাট মানুষজন যেমন করে ধীরে সুস্থে চলেন, অলসভাবে তার শরীরটাকে হেলিয়ে দুলিয়ে নিয়ে চলেন, সেই চালকে বোঝানো হচ্ছে। আমাদের কি হচ্ছে, আমাদের ভাষা না সংস্কৃতের অনুকরণ করে, এটা অনেকেই হয়তো শুনে থাকবে। বাংলার কাছে এতটা স্টক অফ ওয়ার্ডস নেই যে সে সংস্কৃতের সামনে যাবে না, তাকে যেতে হয়, ঠিক আছে? সংস্কৃতের কাছে ধার চাইতে হয়, সেখান থেকে আমাদের বিভিন্ন শব্দ, নতুন শব্দ কিন্তু তৈরি হয়। তো যেহেতু প্রথমে সংস্কৃত ছিল, সেখান থেকে আস্তে আস্তে বাংলা বিষয়টাকে সমৃদ্ধ হতে হয়েছে, তাই তার কোথাও আড়ষ্টতা ভেঙে এখনো পর্যন্ত মানুষজন বেরোতে পারেনি। সেটা বুঝতেই পারে না। সাধারণ বাংলায় আমি যদি প্রার্থনা করি, সেই প্রার্থনাও ঈশ্বর শুনতে পাবেন, বা সেটা সংস্কৃতেই হোক না কেন, বা সেটা আরবিতেই হোক না কেন, বা সেটা ইংরেজিতেই হোক না কেন, আপনি যদি বাংলাতেও বলেন ঈশ্বর শুনতে পান। ঈশ্বরের বার্তার বা গ্রহণীয় বার্তার কোনো ধরনের ভাষা হয় না। এটা কি বলবো, মানে ইউনিভার্সের কোনো ল্যাঙ্গুয়েজ নেই, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, সেটা জীবনে অথেন্টিসিটির সাথে, ভালো লাগা মন্দ লাগার সাথে যুক্ত, ঠিক আছে? ইউনিভার্স এরকমই, ঠিক আছে, মানুষের ফিলিং এর দ্বারা যুক্ত, এই হচ্ছে বিষয়। কি বলছে, তো তার জন্য অস্বাভাবিক হয়ে যাচ্ছে, কারণ কি আমরা যখন দেখবে কাউকে অনুকরণ করি, আমাদের হাঁটা চলাটা কাউকে নকল করলে একটু আড়ষ্ট হবেই। আমি যদি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করে বলতে শুরু করি, বা বাংলা থেকে কেউ যদি ইংরেজি মানুষ আছেন তাকে যদি এখন বাংলা বলতে দিই, তার তো আড়ষ্ট বোধ হবেই। সে ভাববে যে ঠিক বলছি তো, ঠিক বলছি তো, কোনো ভুল বললাম না তো, আমার কাছে বেশি তথ্য থাকবে না, আমি সমৃদ্ধ থাকবো না যখন আমি অন্য ভাষার ব্যবহার করব। বা আমি যদি অনেক হার্ড শব্দগুলোকে ব্যবহার করি, যে ভগবান তোমাকে এটা করতেই হবে, নইলে কিন্তু আমি মাথা ঢুকে মরে যাবো, ব্যাপারটা হচ্ছে কি এত বিষয়টা বলার দরকার নেই। তোমার অসুবিধা হয়েছে তুমি বলতে পারো, সংস্কৃত তার জন্য শ্লোক আওড়াতে হবে, এই হয়েছে ও হয়েছে, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে তুমি সহজ সরলভাবে উপস্থাপন করতে পারো যে কোনো জিনিসকে, ঠিক আছে? কোনো ধরনের অস্বাভাবিকতার দরকার নেই। যখনই তুমি প্রার্থনাকে সংস্কৃতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে যাবে, যেটা তোমার নির্দিষ্ট মাতৃ ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে বাইরে গিয়ে তখন সেটা অস্বাভাবিক মনে হবে। তুমি কারোর ক্লাস দেখে ক্লাস দিয়ে দিচ্ছ, অস্বাভাবিক মনে হবে যেন টুকে এনেছে। কারোর খাতা দেখে লেখার চেষ্টা করছো, তাতে ভুল হবে। কাউকে অনুকরণ করে খারাপ দিকে সেটাকে চালিত করার চেষ্টা করছো, প্রবলেমেটিক জায়গা তৈরি হবে। ঠিক তেমনই ভাবে যে কথাটা তোমাকে আমি সহজ সরলভাবে বোঝাতে পারতাম, সেটাকে অনেকগুলো ভারী শব্দ দ্বারা এক্সপ্লেন করলে
সেটাকে অস্বাভাবিক বলে মনে হবে। অত্যন্ত সাজলে বধূকে জঞ্জাল বলে মনে হয়, মানে জঞ্জাট বলে মনে হয়। জঞ্জাল কথাটা মার্জনা চাইছি, জঞ্জাল কথাটা বলতে চাইনি আমি। মানে অত্যাধিক বেশি সাজলে তাকে তো আমরা ভালো লাগে না, ঠিক আছে, মানে জঞ্জাট মনে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। জাবরা মনে হচ্ছে, জাবরা শব্দের মানে আমি জানি না, ব্যবহার করলাম আসলো, তো এরকম মনে হবে। স্বল্পে সৌন্দর্য থাকবে, স্পষ্ট থাকবে, সহজ সরল থাকবে, ব্যাপারটা বোঝাতে পারলাম। এবং ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। ভাষা উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ। ভাষা না থাকলে আপনি এত জ্ঞানশালী হতে পারতেন না। আপনার কাছে না থাকতো জ্ঞান, না থাকতো গম্যি, না থাকতো যোগাযোগের মাধ্যম, আপনি কি করে একটা মানুষকে আপনার চাহিদার কথা, ভালো লাগার কথা, মন্দ লাগার কথা, অনুভূতির কথা বলতে পারতেন? যে আপনার ব্যথা লাগছে তাই আপনার অন্য মানুষটি সেখান থেকে হাত সরিয়ে নেওয়া দরকার, বা আপনার ব্যথা লাগছে তার জন্য আপনার এই কাজটা করা দরকার, আপনার ভালো লাগছে তার জন্য আরো 2টো ক্লাস এক্সট্রা করা দরকার বা পড়াশোনা করা দরকার, এইরকমই বিষয়টা। তো ভাষা যদি না থাকতো আমাদের পক্ষে উন্নতি করা সম্ভব ছিল না। এই যে পৃথিবীর সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের যোগাযোগ, তা কেবলমাত্র ভাষার কারণে, এবং আমাদের উন্নতিও সেই কারণে। নইলে পশু পক্ষীর জগতও কিন্তু অনেকটা ঊর্ধ্বে চলে যেত আমাদের সমাজের মতোই। কিন্তু মানুষ তো সবচেয়ে উন্নততর জীব, সেখানে কিন্তু তারাও যেতে পারতো। ঠিক আছে, এই অবধি আশা করি ক্লিয়ার। আমরা একটু আমাদের প্রেজেন্টেশনে চলে যাব। যে ভাষা সম্পর্কে এত যখন কথা বলেছি, আমরা নামটাও সেটার উপরে রাখার চেষ্টা করেছি। এক্ষেত্রে বলে রাখি, শিরোনামের নিচে কেউ দাগ দেবেন না, চেষ্টা করবেন কোনো ধরনের সমাপিকা ক্রিয়ার ব্যবহার না করতে, নিচে কোনো আন্ডারলাইন এরকম করে না করবেন না, ঠিক আছে? আমি দেখানোর চেষ্টা করলাম। 2 থেকে 3টে শব্দে আপনি শিরোনাম শেষ করবেন, এবং মাথায় রাখবেন যে যেখান থেকে আপনি টপিক নিচ্ছেন সেই শিরোনাম যেন সেই ওরিয়েন্টেড হয়। মানে আমি কোনো একটা জিনিসের ব্যবহার করছি, যে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করছি, পুকুর সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে, অথচ আপনি শিরোনাম দিয়েছেন পশু পাখি সম্পর্কে বা বালি মাটি এসব সম্পর্কে, তাহলে তো আলাদাই হয়ে যাবে। মানে উদাহরণটা সঠিক দিলাম না হয়তো। ব্যাপারটা হচ্ছে কি এটা, যে বিষয় সম্পর্কিত আপনাকে নাম দিতে হবে, এবং তার সাথে সাথে যেটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে এই যে নামটা আছে সরাসরিভাবে আপনি টপিকের থেকে অনেকে তুলে নেয়। মানে আপনাকে যেই 2টো প্যাসেজ আপনাকে পড়ালাম আমি, সেই প্যাসেজের থেকেও আমরা অনেকে তুলে নিই। চেষ্টা করবেন না তুলতে। যদি একান্তই দেখছেন কিছু পাচ্ছেন না, আপনি প্যাসেজের থেকে আপনি নামের শব্দের অর্থ বা শব্দ কিন্তু নিতে পারেন। চেষ্টা করবেন সেখানে সমার্থক শব্দ ব্যবহার করার, তাহলে ব্যাপারটা হয়ে যাবে। যেহেতু আমরা ভাষার সম্পর্কে অনেকগুলো কথা বলেছি, ভাষা কি কারণে লাগছে, কেন লাগছে, কিরকম ভাষা প্রেজেন্ট করলে আমাদের জীবনটা সহজ হয়, কেন অন্য কোনো শক্তপোক্ত ভাষা বা কটকটে ভাষা আমরা ব্যবহার করব না, ভাষার সরলতার সার্থকতা কোথায়, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা প্যাসেজের মধ্যে জানার চেষ্টা করেছি। এবং তার জন্য আমরা ভাষার কিন্তু যথার্থতা, এটা আমরা শিরোনাম রেখেছি, আপনারা নিজের মতো করে রাখতে পারেন। ঠিক আছে, 1/3 করার চেষ্টা করেছি। মাথায় রাখবেন 1/3 মানে এক্স্যাক্ট 1/3 নয়, বেশি কম হতে পারে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একেবারে কম শব্দের সংখ্যা আমরা প্রেজেন্টেশন করেছি। আপনি পুরোপুরি 1/3 করতে পারেন, কাছাকাছি যেতে পারেন, কম করতে পারেন। তবে যখন বেশি করবেন তখন 5 থেকে 6টা ওয়ার্ডে কিন্তু বেশিতে যাবেন না, যখন 1/3 করবেন বা সারাংশ রচনা করছেন। ঠিক আছে, আমরা একটু পড়ি কি বলছে। শুরুর কাল থেকেই পণ্ডিত ব্যক্তি ও সাধারণের পার্থক্য বিস্তর। টপিকের মধ্যে রাখার চেষ্টা করেছি, উপমাকে বাদ দিয়েছি, অলংকারকে বাদ দিয়েছি, শুধুমাত্র মূল তথ্য যেইটুকুনি আমাদের কাছে ছিল, এইটুকুনি ভাষা বুঝে যেইটুকুনি আমরা বুঝলাম ভাষা সম্পর্কে আলোচনা করে, সেইটুকুনি আমরা দিয়েছি। দেখুন, ব্যক্তি ও সাধারণের পার্থক্য বিষয়, পণ্ডিত ব্যক্তি ও সাধারণের পার্থক্য। তবে যারা লোকহিতে, হিতের জায়গায় ভালো বা লোকের ভালোই কাজে লেগেছেন, এই কথাটাও আপনি ব্যবহার করতে পারেন, তারা সাধারণ ভাষাকেই আপন করে নিয়েছেন। দেখুন এখানে রামকৃষ্ণ, বুদ্ধদেব, চৈতন্য, এরা প্রত্যেকে আমাদের কাছে কিন্তু ছিল ব্যবহার করার জন্য নাম, কিন্তু আমরা সেগুলোকে ব্যবহার করিনি। কারণ তারা প্রত্যেকেই, যখন আমরা এই নামগুলো ব্যবহার করেছি, আপনি যদি একটু দেখেন একটু এগিয়ে গিয়ে, যে আমরা যখন এই যে নামগুলো ব্যবহার করেছি বুদ্ধদেব, চৈতন্য, রামকৃষ্ণ, তখন দেখুন আমরা অ্যাজ আ উদাহরণ হিসাবে ব্যবহার করেছি যে এনারা
লোকের হিতের জন্য বা মানুষ যাতে সাধারণ জ্ঞান অর্জন করতে পারে এবং জীবনপথকে সহজভাবে চালিত করতে পারে তার জন্য তারা সহজ সরল ভাষার ব্যবহার করেছেন। এইখানে সহজ সরল ভাষার ব্যবহারের যথার্থতার উদাহরণ দিতে আমরা কিন্তু রামকৃষ্ণ চৈতন্যদেব এবং বুদ্ধদেবের উদাহরণকে পেয়েছি। তার জন্য আমরা কিন্তু সেখানে ব্যবহার করিনি রামকৃষ্ণ চৈতন্যদেব বা বুদ্ধদেবের কোনো একজন ব্যক্তিত্বকে। আমরা কেবলমাত্র বলেছি কি যে যারা বা যে ব্যক্তিত্বরা লোকহিতে বা মানুষের ভালোই কাজে এসেছেন। আপনারা এরকম লিখতে পারেন যে মানুষের মানে হিত কথাটা যদি কারো সমস্যা থাকে, ভালোই কাজে এসেছেন, ঠিক আছে, কাজে এসেছেন বা যারা মানুষের হিতে লিখেছেন তারা সাধারণ ভাষাকে আপন করে নিয়েছিলেন কথাটা ব্যবহার করতে পারো। সাধারণের কারণেই, ঠিক আছে, কার কারণে? সাধারণের কারণে। পাণ্ডিত্য অর্থে গুরু গাম্ভীর্যতা নয়। মাথায় রাখবেন, এতক্ষণ ধরে আমরা এই কথাটাকেই বলার চেষ্টা করছিলাম যে পাণ্ডিত্য মানে গুরু গাম্ভীর্যতা নয়, ভাষার সহজতায় ভাষার মাধুর্য ও প্রাণকে বাঁচিয়ে রাখে। ভাষাকে প্রাণ কোনটা? যখন আপনি কোনো একটা ভাষাকে বুঝতে পারছেন, আপনার সামনে উলুলুলু করে কেউ কিছু বলে গেল, তা আপনি কিছু বুঝতেই পারলেন না, সেটা কোনো ভাষা আপনার কাছে কোনো ম্যাটারই করে না। মানে কোনো একজন মানুষ, আমাদের কাছে না এই বিষয়টা যেরকম ভাষার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কেউ একজন এরকম করে চলে গেল, 2 দিন আসলো, 3 দিনের দিন হারিয়ে গেল, আপনারা না সেগুলো নিয়ে ভাববেন না। বা জীবনে কোনো একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেল বা 2 দিন সেটা নিয়ে আপনি ভীষণ ব্যস্ত ছিলেন বা আপনাকে ভীষণ ওয়ারিড করছিল, সেই বিষয়টা নিয়ে না বেশি ভাববেন না, ঠিক আছে? যেটা ভাববেন, যেটা চিরন্তন, সেই জিনিস সম্পর্কে ভাববেন। আপনার পরিবার সম্পর্কে ভাববেন, পরিবারও এখন চিরন্তনতার প্রশ্ন চলে আসে। শিক্ষা সম্পর্কে ভাববেন, আপনি কিভাবে নিজেকে দাঁড় করাতে পারবেন, দিন শেষে আপনি আপনার জন্য দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? এই কথাটা মাথায় রেখে তো সেগুলোর বিষয়ে সময় নষ্ট করবেন। তো পাণ্ডিত্য গুরু গাম্ভীর্যতা নয়, ভাষার সহজতায় মাধুর্য এবং প্রাণকে বাঁচিয়ে রাখে, নতুবা তা ভাবহীন ও প্রাণহীন হয়ে পড়ে। ভাষার সাবলীলতা ভাষার সমৃদ্ধতার পরিপূরক। খুব ইম্পর্টেন্ট দুটো কথা, ভাষার সাবলীলতা। সাবলীলতা মানে সহজ সুরে বলে ওঠা, যেখানে কোনো ধরনের কোনো আড়ষ্টতা নেই, কোনো কটমটে শব্দ নেই, কোনো ধরনের উচ্চারণে অসুবিধা নেই, আত্মস্থতে অসুবিধা নেই, ব্যবহারে অসুবিধা নেই, সেই ধরনের সাবলীলতার কথা বলছে। যে ভাষা সাবলীল তাই সমৃদ্ধতার, সেই ভাষা সমৃদ্ধতার কিন্তু পরিপূরক। সাবলীলতায় সমৃদ্ধতার পরিপূরক। সমৃদ্ধতা মানে কোনো একটা বিষয় থাকার থেকে আরো অনেকটা বেশি করে থাকা, এটা হচ্ছে গিয়ে সমৃদ্ধ বিষয়। নিজেকে ধনে সম্পত্তিতে নয়, জ্ঞানে ভান্ডারে ভালোবাসায় পূর্ণ একজন মানুষ করে ওঠা বা একজন ভালো মানুষ হয়ে ওঠা, এটা কিন্তু কি বলুন তো, এটা হচ্ছে গিয়ে সমৃদ্ধতা, জীবনের সমৃদ্ধতা। তার পরিপূরক কি? সাবলীলতা। ভাষার সাবলীলতায় সমৃদ্ধতার পরিপূরক। আশা করছি এই অবধি সকলে ক্লিয়ার এবং বুঝতে পেরেছেন। সবার যদি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে থাকে, আমি এই বিষয়টাকে দেখব এবং শেষ করব, ঠিক আছে? আশা করছি প্রত্যেকের ক্লিয়ার বিষয়টা। একটু দেখে নেব আমরা যে বিষয়গুলোকে শিখলাম। আচ্ছা, যেটা পরের টপিক রয়েছে সেটা আমরা নেক্সট দিন করব, ঠিক আছে? আজকে আমরা আমাদের ক্লাস এইটুকুনি রাখবো। আর সকলকে পেড সেকশনের বিষয়ে আমরা জানান দিয়েছি। অবশ্যই ক্লাসগুলো দেখুন, বোঝার চেষ্টা করুন এবং দেখুন যে যদি ঠিক মনে হয়, যদি সঠিক বলে মনে হয় যে আপনি বুঝতে পারছেন, নিজেকে কানেক্ট করতে পারছেন প্রত্যেকটা বিষয়ের সাথে, অবশ্যই ক্লাসে যুক্ত হন। নিজের প্রিপারেশনকে আরো একটু বেশি এগিয়ে নিয়ে যান। অবশ্যই আমরা সমস্ত জিনিস নিজেরা বুঝি ঠিকই, কিন্তু জানবেন যে একটা যদি গণ্ডি না থাকে না, সেটাকে সঠিকভাবে সাজানো যায় না, তাই না? মানে একটা ঘরের নির্দিষ্ট একটা স্কোয়ার ফিট থাকে, জীবনের একটা নির্দিষ্ট গণ্ডি থাকে, কিছু দৃষ্টিভঙ্গি থাকে, যদি থাকে আমাদের চলতে সুবিধা হয়। রাস্তায় আইন আছে বলেই আমরা এতটা সুশৃঙ্খলভাবে চলতে পারছি। জীবনে কিছু দায়বদ্ধতা, কিছু বাধা নিষেধ আছে বলে জীবনটা হয়তো সুন্দর হয়ে ওঠে, বিশৃঙ্খল হয়ে ওঠে না বা উচ্ছৃঙ্খলতায় ভোগে না, সুশৃঙ্খল থাকে। এগুলো থাকা প্রয়োজন, ঠিক আছে? মানুষ নিজেদের স্বার্থে একদিন ধর্ম এবং আইন দুটো বিষয়কেই কিন্তু এনেছিলেন। এখন তা ভেদাভেদ অর্থে ব্যবহৃত হয়, বাট পূর্বে তা মানুষকে চালিত করত, ঠিক আছে? যাই হোক, আজকের ক্লাস আমরা এই অবধি রাখবো। সকলকে ধন্যবাদ। আশা করছি আপনাদের ক্লাসগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যুক্ত হতে হলে অবশ্যই যুক্ত হবেন। ঠিক আছে, সকলকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। সকলকে নমস্কার, সকলে খুব ভালো থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন, সুস্থ থাকুন। আজকে ক্লাস এই অবধি।